ওকে, তো এইটা হচ্ছে পুরোটা হচ্ছে ইলাস্ট্রেটর ইন্টারফেস। হ্যাঁ, এখান থেকে প্রথম থেকে আমি শুরু করি। একবারে সব কর্নারে, একেবারে কর্নারে এইটা না, এর চাইতে একটা ছোট্ট এআই আইকন দেখা যাচ্ছে। এখানে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। ঠিক আছে, জি এই দাদা। আইকনটার নাম, এই আইকনটার নাম হচ্ছে ফেভ আইকন। আপনারা যখন কাজ করবেন অনেক সময় বলা হয় যে আপনি একটা লোগো বানাই দেন, লোগোর সাথে একটা ফেভ আইকন বানাই দিবেন। ঠিক আছে, অনেকেই বুঝতে ভুল করেন, যে অনেকে বলেন যে আমি লোগো বানাইতে পারি বা ফেভ আইকন বানাইতে পারি না। তো আসলে উনি বানাইতেই পারেন, কিন্তু উনি নামটা জানেন না, এটা হচ্ছে প্রবলেম। তো এই ফেভ আইকনটা হচ্ছে এখানে, যে আপনি যে আইকনটা ইউজ করতেছেন, একটা লোগোর মধ্যে অনেক সময় আমরা একটা আইকন ইউজ করে থাকি। তো সেই আইকনটারই শর্ট ভার্সন। আমরা যখন ওয়েবসাইটে, যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি, তখন দেখবেন যে কর্নারে খুব ছোট করে ওয়েবসাইটের লোগোটাকে খুব ছোট করে ইউজ করা হয়েছে। এটাই হচ্ছে ওয়েবসাইটের ফেভ আইকন। ঠিক আছে, আপনারা যে কোনো ওয়েবসাইট ভিজিট করার সময় আগে হয়তো বা খেয়াল করতেন না, এখন একটু খেয়াল করবেন, তাহলে পেয়ে যাবেন এটা। তো এইটা ফেভ আইকন। ফেভ আইকনের পরে আছে হোম। মানে আপনি যে স্ক্রিনেই থাকেন না কেন, যদি হোম বাটনে ক্লিক করেন, আপনি ডিরেক্টলি এই হোম পেজটাতে চলে আসবেন। ঠিক আছে, ধরেন যে আপনি একটা কাজ করতেছেন, আপনি সে একটা ফাইল নিয়ে কাজ করতেছেন, কাজ করতে করতে ভাই, আপনার, আইকনটার স্পেলিংটা বলেন তো। ফেভ আইকন। হ্যাঁ ফেভ আইকন, FAVICON। অনেকে ফেভিকন বলেন, ফেভিকন না, এটা ফেভ আইকন। তারপর হোম বাটন। হোম বাটন যেটা বলতেছিলাম, যে ধরেন যে আপনি একটা কাজ করতেছেন, এখন আপনার মনে হচ্ছে যে আমি কাজটা কাউকে দেখাবো না। সে ওই মুহূর্তে আপনার কাছে কেউ আসলো, আপনার কোনো ফ্রেন্ডই আসলো দেখা করতে, আপনার মনে হচ্ছে যে আমি কাজটা শো করবো না ওকে, আপনি জাস্ট হোম বাটনটা ক্লিক করলেন, আপনি হোমে চলে আসলেন। দেখানোর দরকার নেই বা কেটে দেওয়ারও দরকার নেই। ঠিক আছে, কাজে লাগে, এটাও কাজে লাগে, হোম বাটন কাজে লাগে, অনেক সময় লাগে না এমনটা না। তারপরে যে নামগুলো দেখতেছেন, এটা হচ্ছে মেনু বার। প্রথম অপশনটা হচ্ছে মেনু বার। এখন যে নামগুলো দেখতেছেন, এই যে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এটা হচ্ছে মেনু বার, এটার নাম। আমরা এই মেনু বার থেকেই সবকিছু সিলেক্ট করবো। আমরা নতুন ফাইল ক্রিয়েট করি কিংবা ওপেন করি, ঠিক আছে, বা কোনো অপশন নেই বা যে কোনো ইফেক্ট অ্যাড করতে যাই, আমাদেরকে এই মেনু বারটা তখন কাজে লাগবে। ঠিক আছে, তো আমি একটা ফাইল ওপেন করি জাস্ট, তাহলে কিছু আরো কিছু অপশন দেখতে পাবো আমরা। ঠিক আছে, এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করলেও একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে, অথবা ওপেনে ক্লিক করলে আপনি কখন কোনো ইমেজ ওপেন করতে পারবেন, কোনো এআই ফাইল ওপেন করতে পারবেন, কোনো পিডিএফ বা কোনো ইপিএস, আপনি কোনো ফাইল ওপেন করতে পারবেন ওপেনে ক্লিক করলে। আর ক্রিয়েট নিউ এ ক্লিক করলে আপনার একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে। সেই ডকুমেন্টের উপর আপনি ইমেজ নিয়ে কাজ করতে পারেন, আপনি ভেক্টর ড্রয়িং করতে পারেন, এজ ইউ উইশ। তো আমরা যেহেতু নতুন আছি, আমরা এখানে ইমেজ নিব না, আমরা প্রথমে ক্রিয়েট নিউ করে একটা নতুন ডকুমেন্টই ওপেন করি। এখানে ক্রিয়েট নিউ এ ক্লিক করলে হবে, অথবা ফাইলে গিয়ে নিউ এ ক্লিক করলেও হবে, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন প্রেস করলেও আপনি নতুন ডকুমেন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে নিউ লেখা আছে, নিউ এ ক্লিক করলেও চলে আসবে। টু ওয়েট, কারণ ইলাস্ট্রেটর খুব স্লো, একটুতেই নট রেসপন্ডিং দেখায়। এই পেজটা হচ্ছে লেগাসি পেজ, এই পেজটা আমার ভালো লাগে না একদম, আমি এটা অফ করে রাখি, তারপরে বারবার আসে। তো এটা আমি একটু অফ করেই দিই। এক মিনিট। তো যেটা বলতেছিলাম, তো আমরা ফাইলে ক্লিক করলাম, নিউ ক্লিক করলাম, যাদের আগের ভার্সন তাদের ওই রকম ভাবে ইন্টারফেসটা আসবে, আমাদের ডকুমেন্টটা ওই রকম, ওই লেগাসি ডকুমেন্ট দেখাবে। অথবা আমরা যাদের নতুন ভার্সন 2020 ইউজ করবো, তাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো এখানে রিসেন্টলি আমি অনেক কাজ করছি, এই জন্য আমার ডকুমেন্টগুলো সেভ আছে। আপনাদের
যারা একেবারে নিউ ওপেন করবেন তাদের এই রিসেন্ট এবং সেভড এই দুটাই এরকম ফাঁকা থাকবে। সেভড যেমন কোনো ফাঁকা হয়ে আছে, আপনাদের রিসেন্টটাও ফাঁকা থাকবে। তো এখন আপনার ডকুমেন্ট নেওয়ার জন্য কোনো আইকন এখানে নাই। তো ভয় পাওয়ার কিছু নাই, এখানে অনেক আইকন সেভ দেয়া আছে। আপনার যে কোনো একটাতে ক্লিক করে কাস্টম আইকন নিতে পারবেন, মানে কাস্টম ডকুমেন্ট নিতে পারবেন। এখানে এখানে মোবাইলের জন্য দেয়া আছে, আপনি যদি মোবাইলের ওয়ালপেপার তৈরি করেন তার জন্য কিছু ডকুমেন্ট এখানে দেয়া আছে। কিছু কিছু ফোনের আর কি যে সাইজ কত, স্ক্রিন সাইজ কত সেটা বা রেজুলেশন কত সেটা দেয়া আছে এখানে। তারপর ওয়েবের জন্য দেয়া আছে, ওয়েবে আমরা যে ইউটিউবে ভিডিও দেখে থাকি সেটা থাম্বনেল তৈরি করার জন্য সেগুলো কিছু দেয়া আছে। তারপর প্রিন্ট মিডিয়ার জন্য দেয়া আছে আমরা সবাই A4 A5 বা B4 লেটার সাইজ এগুলোর নাম শুনে থাকবো, লিগাল পেপার এগুলোর নাম শুনে আছি। তো এই পেপারগুলো এখানে দেয়া আছে প্রিন্ট মিডিয়ার জন্য। এখানে ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য দেয়া আছে কিছু এইচটিভি, এইচডি টিভি, তারপর 4K 8K, হ্যাঁ, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনের জন্য কিছু ডকুমেন্টস দেওয়া আছে। তো কত কিছুতে যাওয়ার দরকার নেই, আপনারা জাস্ট এখানে প্রিন্টে যাবেন অথবা মোবাইলে যাবেন অথবা ওয়েবে যাবেন। প্রিন্টে গেলে বেটার, আপনারা প্রিন্টে যাবেন। এখান থেকে দেখবেন যে এখানে প্রিসেট ডিটেলস চলে আসছে। আমি যখন সেভ দিয়েছিলাম আপনাদের ফাঁকা থাকবে, এখানে প্রিসেট ডিটেলসে কিছুই থাকবে না, কিংবা রিসেন্টে যখন থাকবেন মিনিমাম একটা কাজ করার আগ পর্যন্ত এই প্রিসেট ডিটেলসটা ফাঁকা থাকে। ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নাই, আপনারা সরাসরি প্রিন্টে ক্লিক করে এখান থেকে প্রিসেট ডিটেলসটা চেঞ্জ করতে পারবেন। ডকুমেন্ট নেওয়ার জন্য এইটা হচ্ছে প্রিসেট ডিটেলস। এখানে প্রথমেই হচ্ছে নাম। আমি যে কোনো আর্টবোর্ডে কাজ করার সময় এখানে আমি কোনো নাম লিখি নাই, তাই এখানে আনটাইটেলড অন আছে। আমি যদি কোনো নাম লিখতে চাই তাহলে নাম লিখতে পারবো। যে কোনো কিছু আপনাদের যে কাজটা করতেছেন, আপনি যখন লোগো বানাচ্ছেন লোগো লিখে ফেলবেন, অথবা বিজনেস কার্ড বানাইলে বিজনেস কার্ড, অথবা যে কোনো ড্রয়িং করলে ড্রয়িং করবেন। না করতে চাইলে নাই, আনটাইটেল অনই থাক, সেভ করার সময় তখন আপনি চেঞ্জ করে নিলেন, পরেও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? তারপরে হচ্ছে উইডথ এবং হাইট। আর এখানে একটা অপশন আছে, দেখেন একটু বক্স প্রিন্ট, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতেছি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, কোনো প্রবলেম হলে বলবেন, বা কোনো প্রশ্ন থাকলে, আমি হয়তো বা অনেক কথা বলে যাচ্ছি একসাথে। ঠিক জি আছে স্যার। স্যার। ঠিক আছে দাদা। ঠিক আছে? তো যাই হোক, এটা এখানে দেওয়া আছে পয়েন্ট। এখানে পয়েন্ট দেয়া আছে। তো এই বক্সে আমরা যদি ক্লিক করি, এখানে একটা ডাউন অ্যারো কি আছে, আমরা ক্লিক করলে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আছে। যারা আগের ভার্সন গুলো ইউজ করবেন তাদের এতগুলো অপশন থাকবে না। ওখানে পিক্সেল, পয়েন্ট, ইঞ্চ, ফিট মেবি নাই, মিলিমিটার, সেন্টিমিটার আছে, এই কয়েকটা আছে। আর বাকিগুলো এটাতে অ্যাড আছে। আপনারা যে কোনো একটাতে নিতে পারেন। আপনারা যদি মনে করেন যে পিক্সেলে নিব, পিক্সেলে নিবেন, পয়েন্টে নিলে পয়েন্ট, অথবা ইঞ্চ নিতে চাইলে ইঞ্চ নিতে পারবেন। মানে আপনার আর্টবোর্ডের সাইজটা কত হবে এটা এখান থেকে আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো আমি সে পিক্সেলে নিলাম প্রথমটা। পিক্সেল এবং পয়েন্ট সেম ভ্যালু শো করে। সো ভয় পাওয়ার কিছু না, আপনার পিক্সেল বা পয়েন্ট যে কোনো একটা নিলেও হবে। ঠিক আছে? তো এখানে 612 পিক্সেল দেওয়া আছে উইডথ লেটার সাইজের জন্য, আর 792 দেওয়া আছে হাইট। ঠিক আছে? তো আমি একটা স্কোয়ার আর্টবোর্ড দিতে চাচ্ছি তাহলে, বা কাস্টম সাইজের, স্কোয়ার না আমি কাস্টম সাইজের নিব। আমি ধরেন যে এখানে 1000 দিলাম, আর এখানে করলাম হাইট ইউজ করলাম 1500। ঠিক আছে? 1500 পিক্সেল এটা ইউজ করলাম। এখান থেকে এটা কত ইঞ্চ কত হবে সেটাও আমাকে এখানে শুরু করে দিচ্ছে। এটা কত হচ্ছে 13.89 ইঞ্চ, আর এটা হচ্ছে 20.83। ঠিক আছে? এটা পয়েন্টে নেন, সেম ভ্যালু শো করবে। আপনি যদি মিলিমিটার সেন্টিমিটারে যান তাহলে ওটা ভ্যালু কত হয় সেটা শো করে দিচ্ছে। ঠিক আছে? সো আপনি যে কোনোটাতে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারবেন। আপনি পিক্সেল ইউজ করেন অথবা পয়েন্ট, আপনার বায়ার যেভাবে বলে দিবে যে আমার এত পিক্সেল বা এত পিক্সেল লাগবে আমার, বা A4 সাইজ লাগবে বা আমার লেটার সাইজ লাগবে, তখন আপনি ওটা স্ট্যান্ডার্ড সাইজ ইউজ করলেন, অথবা আপনার কাস্টম সাইজ বলে দিলে, বা আমাকে বলে, আপনাকে ধরেন যে বলে দিল যে আমার মানে 5 মিলিমিটার ইন্টু 7 মিলিমিটার এই সাইজের একটা আর্টবোর্ডে আমার ইলাস্ট্রেশনটা করে দিতে হবে, তখন আপনি সেই আর্টবোর্ডে করে দিলেন। ওকে? তারপর এখানে আছে ওরিয়েন্টেশন। একটা হচ্ছে পোর্ট্রেট মোড, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড।
প্রথমে এটা হচ্ছে পোর্ট্রেট, পরেরটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি যদি পোর্ট্রেট থেকে, এখন পোর্ট্রেট মোডে আছি, পোর্ট্রেট মোডে সবসময় আমরা খেয়াল করে থাকি যে উইডথটা কম থাকে, হাইট বেশি থাকে পোর্ট্রেট মোডের জন্য। আর যখন আমরা ল্যান্ডস্কেপ মোডে চলে যাই তখন আমাদের কি হয়, উইডথটা বেশি হয়ে যায়, হাইটটা কি হয়, কম বেশি ছোট হয়ে যায়। আমরা যদি এখানে ওরিয়েন্টেশনটা জাস্ট চেঞ্জ করি, আমার উইডথ এবং হাইট চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখন আমার উইডথ হয়ে গেছে 1500, হাইট হয়ে গেছে 1000। এটা আমার ল্যান্ডস্কেপ মোড। অথচ আমি এখানে দিছিলাম কত, 1000, এখানে দিছিলাম 1500। তখন আমার পোর্ট্রেট মোডে ছিল, এখন আমার ল্যান্ডস্কেপ মোডে আসছে, তার জন্য এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এটা আমি কাস্টম আপনার যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন। আর আর্টবোর্ড, এখানে আমি একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবো আপাতত, ওই জন্য এক দেয়া আছে। আপনাদের যত ইচ্ছা তত এখানে সংখ্যাটা বসাই দিবেন, বসাই দিলে আপনাদের ততগুলো আর্টবোর্ড চলে আসবে। ঠিক আছে, আমি যদি 100 আর্টবোর্ড ক্লিক করে দিই এখানে, তা 100 আর্টবোর্ডই ওপেন হবে, সেম সাইজের সবগুলো। তো আর্টবোর্ডের সাইজ আমরা দেখাবো আস্তে আস্তে কাজ করতে করতে, যে মাল্টিপল আর্টবোর্ড নিয়ে কিভাবে কাজ করা যায়, 2টা বা 3টা বা 4টা আর্টবোর্ড নিয়ে কিভাবে কাজ করা যায়, এটা আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাই দিব। আপাতত আমরা একটা আর্টবোর্ড নিয়েই কাজ করি। তারপর হচ্ছে ব্লিড। ব্লিড হচ্ছে চারপাশের যে অংশটা আপনি ফাঁকা মানে এক্সট্রা করে নিতে চান। এক্সট্রা করে কেন নেবেন, প্রিন্টিং এর কাজের সময় আমরা এক্সট্রা করে কিছু অংশ নিতে হয় আমাদের, কারণ তখন প্রিন্টিং এর সময় যেন আমার মূল যে আমার কাজটা সেটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। এই জন্য প্রিন্টিং এর সময় আমরা এক্সট্রা হয়তো 0.25 ইঞ্চ বা 18 পিক্সেল আমরা এক্সট্রা নিয়ে থাকি। তো আমি এখানে যেহেতু পিক্সেলে নিছি, আমি এখানে 18 পিক্সেল ইউজ করব। আপনারা জাস্ট এখানে অ্যারো কি আছে, ক্লিক করতে থাকলে ওটা বাড়তে থাকবে। দেখেন এখানে যেহেতু লিঙ্ক আপ করা আছে, সুতরাং টপ বটম লেফট রাইট, কার্ডবোর্ডের চারপাশ টপ বটম লেফট রাইট প্রত্যেক পাশেই আমি নিচ্ছি। ঠিক আছে, আর যদি আপনি কাস্টম ভাবে নিতে চান তাহলে লিঙ্ক আপটা জাস্ট তুলে দিবেন। এখন আপনি যেটা বাড়াবেন শুধুমাত্র সেইটাই বাড়বে, বাকিগুলো বাড়বে না, অথবা আবার লিঙ্ক করে দিলে আবার সবগুলোতে বেড়ে যাবে। ওকে, তো আমি 18 পিক্সেল দিব। এখানে আপনি লিখেও দিতে পারেন, যে আমি লিখে দিলাম 18 পিক্সেল। এখন আপনি যে কোনো একটা ঘরে ক্লিক করলে দেখবেন প্রত্যেকটা ঘরে 18 পিক্সেল হয়ে গেছে, যেহেতু এটা লিঙ্ক আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে। ঠিক আছে, আমি চারপাশে ব্লিডটা চাইছি। তারপর এখানে অ্যাডভান্স অপশনটা আপনাদের এইরকম অফ হয়ে থাকবে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন লেখা আছে, আর একটা অ্যারো সাইন দেওয়া আছে ছোট্ট করে। অ্যারো সাইনের উপর আমি যদি ক্লিক করি তো আমার এখানে কিছু অপশন ওপেন হবে। একটা হচ্ছে কালার মোড, রাস্টার ইফেক্ট, আর একটা হচ্ছে প্রিভিউ, প্রিভিউ মোড। তো আমি কালার মোডে ক্লিক করার পর দেখতে পাবো দুইটা কালার মোড এখানে দেওয়া আছে, একটা 8 জিবি কালার মোড, একটা হচ্ছে সিএমওয়াই কালার মোড। 8 জিবি কালার মোড হচ্ছে রেড গ্রিন ব্লু এটা, আর সিএমওয়াই হচ্ছে সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক, এই চারটা। ঠিক আছে, তো কখন কোনটা ইউজ করব, আপনারা যখন ওয়েবের জন্য কোনো কাজ করবেন, দ্যাট মিন্স আপনার কাজটা শুধুমাত্র ওয়েবেই ব্যবহার হবে, তখন আপনারা 8 জিবি কালার কোড ব্যবহার করবেন। যখন শুধুমাত্র ওয়েবে ব্যবহার করা হবে তখন, ঠিক আছে। আর যখন কোনো প্রিন্টিং কাজের জন্য ব্যবহার করা হবে তখন সিএমওয়াই কালার ব্যবহার করতে হবে। যদি আমি একটা বিজনেস কার্ড বানাই, দ্যাট মিন্স বিজনেস কার্ডটা আমার অনলাইনে না, আমার অফলাইনেও চলবে, আমার বিজনেস কার্ডটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে, তখন আমি সিএমওয়াই কালার ইউজ করব। ঠিক আছে, কিন্তু যখন আমি একটা লোগো বানাচ্ছি, লোগো প্রিন্টের চাইতে লোগো আমার ওয়েবে ব্যবহার হয় বেশি, তখন আমি 8 জিবি কালার ইউজ করব। কিংবা আমাকে একটা গ্রাফিক টেমপ্লেট বানাইতে বললো, বললো যে গ্রাফিক টেমপ্লেটটা বানান, আমি এটা প্রিন্ট করবো না, আমি এটা ওয়েবে ইউজ করবো, আমার ওয়েব ব্যানার হিসেবে ইউজ করব, তখন আপনাকে 8 জিবি কালার দিয়ে ব্যবহার করতে হবে, কারণ 8 জিবি কালারটা হচ্ছে ওয়েব কালার, আর সিএমওয়াই টা হচ্ছে প্রিন্টিং কালার। প্রিন্টিং কালারের জন্য বেস্ট সিএমওয়াই, ওয়েব কালারের জন্য বেস্ট হচ্ছে 8 জিবি। সবাই ক্লিয়ার? জি বাবা। তো আমি 8 জিবি নিলাম। এখানে এখানে একটা ওয়ার্নিং সাইন আসছে, আমি কালার মোডটা চেঞ্জ করছি তো ওই জন্য ওয়ার্নিং সাইন দিচ্ছে, এটা কোনো প্রবলেম না, পরে 8 জিবি নেওয়ার সময় কোনো প্রবলেম করবে না। তারপর রেজুলেশন, এখানে রাস্টার ইফেক্ট আছে, এখানে সরি 36 থেকে শুরু করে 300 পর্যন্ত দেওয়া আছে, আপনি এ পর্যন্ত ইউজ করতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি আরো বেশি ইউজ করবো, তা আপাতত এখানে ব্যবহার করতে পারতেছেন, আপনি ফটোশপে গিয়ে আরো পিক্সেলটা আরো বাড়ায় নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপাতত 300, 300টা হচ্ছে হাই রেজুলেশন,
এন্ড স্ক্রিন রেজুলেশন, আমরা যখন 8 জিবি কালার ব্যবহার করব তখন আমরা 72 পিপিআই ব্যবহার করলেও কোনো প্রবলেম হবে না, কিন্তু যখন আপনি প্রিন্টিং এর জন্য ব্যবহার করবেন সিএমওয়াই কালার কোড, তখন আপনি অলওয়েজ 300 পিপিআই ব্যবহার করবেন। পিপিআই মিনস হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, ঠিক আছে? আর ডিপিআই মিনস হচ্ছে ডট পার ইঞ্চ, দুইটাই সেম জিনিস। আপনারা ফোন কেনার সময় দেখে থাকেন যে ফোনের স্ক্রিন রেজুলেশন যখন আমরা দেখি তখন আমরা দেখি যে লেখা আছে 400 পিপিআই বা 500 পিপিআই বা 500 ডিপিআই, ঠিক আছে? 500 ডট পার ইঞ্চ, মানে একটা 1 ইঞ্চির মধ্যে 500টা ডট থাকবে, 500টা পিক্সেল থাকবে। যত বেশি পিক্সেল তত বেশি ইমেজের রেজুলেশন ভালো, তো দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তো আমরা 8 জিবির জন্য 72 ইউজ করলে এনাফ। আপনাকে যদি বলা হয় যে না 8 জিবির জন্য আপনাকে 300 ইউজ করতে হবে, আপনি 8 জিবির জন্য 300 ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। রিভিউ মোড আমি ডিফল্ট করে রেখে দিচ্ছি, এখানে পিক্সেল বা ওভার পয়েন্ট করে রাখতে পারেন। আমি ডিফল্টটা হোয়াইট আর্টবোর্ড নিব, ওই জন্য ওটা রেখে দিচ্ছি। ওকে, দেন ক্রিয়েট করে দিলেই আপনার এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্রিয়েটে ক্লিক করে দিলাম, ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, কেউ কিছু বলবেন? বলতেছি আমি যদি ডিফল্টটা করে রাখি পরে কি কোনো প্রবলেম হবে না? বুঝি নাই। অটোমেটিক সিলেক্ট করে নেবে ডিফল্ট ডিফল্টটা করে অটোমেটিক্যালি, হ্যাঁ এরকমই অটোমেটিক শো করবে। হ্যাঁ, যখন আপনি রিসেন্টলি ক্লিক করবেন তখন আপনার ডিরেক্টলি ওটা চলে আসবে আপনার উপরে। আর্টবোর্ডটা ডিফল্টই থাকে, আমি ডিফল্ট নিয়ে রাখছি। যদি আমি চেঞ্জ করি তাহলে চেঞ্জ করব, অথবা আপনি যেটা সেভ করে রাখবেন আগে একবার নিয়ে, সেটা আপনার থেকে যাবে, ওই সেটিংসটাই থেকে যায়। আচ্ছা আচ্ছা, আর এখানে দেখেন এই যে আমি যে ব্লিডের কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে এটা ব্লিড, এখানে একটা রেড মার্ক করা লাইন দেখতে পাচ্ছেন, চারপাশে আছে রেড মার্ক করা লাইনটা, প্রত্যেক পাশেই আছে, ঠিক আছে? আমি একটু জুম আউট করি, সব পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমার একটু করে গ্যাপ দিয়ে জাস্ট একটা স্যার রেড স্ক্রিন মার্ক। দেখা যাচ্ছে না। শেয়ার করতে আর স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। সরি, স্ক্রিন দেখা যাচ্ছে না? কে স্ক্রিন না প্রেজেন্ট স্যার। করছিলেন এর মধ্যে? ভাই ক্যামেরাগুলো একটু অফ করে রাখেন। কেউ একজন স্ক্রিন শেয়ার করছিল, তো ওই জন্য আমার স্ক্রিনটা দেখা যাচ্ছিল না, প্রবলেমটা ওই যে হচ্ছিল। নয়ন কুমার নাকি উনি করছিল মনে হয়, নয়ন ইয়ে নাকি। হয়তো বা, আমি জানি না, দেখি নাই আমি। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? দেখা যাচ্ছে স্যার। জি স্যার। হ্যাঁ, এখানে এখানে যে রেড মার্ক করা লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, চারপাশে রেড মার্ক করা লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লিড। এই যে আমি 18 পিক্সেল ব্লিড দিছি, আমার পুরো আর্টবোর্ডটা হচ্ছে 1500 উইথ আর 1000 পিক্সেল হচ্ছে হাইট, আর বাকিটা হচ্ছে যে ব্লিড, 18 পিক্সেল ব্লিড দেওয়া আছে চারপাশে, ওইটা হচ্ছে 18 পিক্সেল আর্টবোর্ড থেকে আর্টবোর্ডের বাইরের অংশটা, ঠিক আছে? আমার যখন প্রিন্ট করব, প্রিন্ট করার পর তো এটা কাটিং করতে হয়, আমাদের শুধুমাত্র ডিরেক্টলি একটা পেজ প্রিন্ট করে না। যারা প্রেসে গিয়ে প্রিন্ট করছেন নিজে থেকে, অনেক সময় আমরা ব্যানার প্রিন্ট করি বা অনেক কিছু প্রিন্ট করি, তখন আপনারা দেখছেন অলরেডি যে প্রিন্ট করার পর প্রিন্টিংটা কাটিং করতে হয়, ঠিক আছে? তো কাটিং করার সময় আমার জন্য মূল অংশটা বাদ না পড়ে যায়, ওর জন্য আমরা এক্সট্রা একটা অংশ এখানে আগে থেকে দিয়ে রাখছি, যে 0.25 ইঞ্চি, 1 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, যেন ওটা প্রিন্টিং এর সময় প্রিন্ট হবে এবং কাটিং এর সময় ওই অংশটুকুই বাদ পড়বে, ঠিক আছে? কাটিংটা যেন ভালোভাবে থাকে, এইটা। তারপর দেখেন আমাদের শুধুমাত্র হোম বাটনে যখন আমরা গেছিলাম তখন আমাদের কি ছিল? শুধুমাত্র মেনু বারটা ছিল। এই যে হোমে যখন ক্লিক করছি তখন আমাদের হোম চলে আসলো, দেখতে পাচ্ছেন? আমি কাজ করতে করতে কি হোমে ক্লিক করলে কি হবে, হোম চলে আসলো। আবার এআই এ ক্লিক করলাম, আমাকে নিয়ে চলে আসলো আমার ডকুমেন্টে। আমার ডকুমেন্ট যে যতগুলো ডকুমেন্টই থাক না কেন আমাকে একইভাবে ওপেন করে দিবে, ওটা কেটে যাবে না, হোম হইলে কেটে যায় না। আমরা ফোনে কাজ করতে করতে হোম বাটন করি না তো, ওগুলো তোমার কেটে যায় না, ওটা আমার সেভ থেকে যায় সবগুলোই। তেমনই ডকুমেন্ট গুলো এখানে সবগুলো থেকে যাবে। নাম শো করতেছে, কত পার্সেন্ট জুম করা আছে সেটা শো করতেছে, কালার শো করতেছে, ঠিক আছে? প্রত্যেকটা ডিটেলস এখানে শো করতেছে। তো আমি একটু ইন্টারফেসটা সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে প্রথম, এটা ছিল আমাদের মেনু বার। এখন মেনু বারের পর একটা দেখা যাচ্ছে অপশন বার, এখানে যে বারটা দেখা যাচ্ছে সেটার নাম হচ্ছে অপশন বার। এখানে নো সিলেকশন থেকে শুরু, এই যে কালার দেওয়া আছে, প্রথমেরটা হচ্ছে ফিল কালার, আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এটা হচ্ছে রেড করে দিই,
রেড না, ইয়েলো করে দিলে বোঝা যাবে ভালোভাবে। ইয়েলো কালারটা হচ্ছে ফিল কালার, এখানে আমার একটা ব্ল্যাক কালার আছে, আমি এটাকে একটু স্কাই ব্লু করে দিলাম। স্কাই ব্লুটা হচ্ছে আমার স্ট্রোক কালার। তারপরে স্ট্রোকের সাইজ কত দেয়া আছে, এখানে 1 পিক্সেল ডিফল্ট ভাবে দেয়া আছে। এখানে স্ট্রোকের কিছু স্টাইল আছে, সেগুলো দেয়া আছে। ঠিক আছে, এখানে ব্রাশ ডেফিনেশন দেয়া আছে। তারপর অপাসিটি, অপাসিটি হচ্ছে আমি ভিজিবিলিটি কত পার্সেন্ট সেটা। তারপর স্টাইল, ডকুমেন্ট সেটআপ, প্রেফারেন্স, এই তো। এখন এই অপশন বারটা অনেকের থাকে না, ওপেন করার সময় অপশন বারটা থাকে না। ও আরো একটা কথা, ওটা অ্যাড করে নিন। মেনু বারের শেষে আপনারা মানে মেনু বারের এই শেষের দিকে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেখানে লেখা আছে এসেনশিয়াল নামে একটা অপশন লেখা আছে। এসেনশিয়ালটা হচ্ছে আপনার ওয়ার্ক স্পেস, এই ওয়ার্ক স্পেসটা ভাবে ডিফল্ট ভাবে এসেনশিয়াল থাকে। আমরা ইলাস্ট্রেটর বা ফটোশপ যেটা ইনস্টল করি না কেন, ডিফল্ট ওয়ার্ক স্পেস হিসাবে আমাদের এসেনশিয়াল থাকে। এখানে বেশ কয়েকটা ওয়ার্ক স্পেস আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে অটোমোশন, এসেনশিয়াল, এসেনশিয়াল ক্লাসিক, লেআউট, পেইন্টিং, তারপর প্রিন্টিং, ট্রেসিং, টাইপোগ্রাফি, ওয়েব, অনেকগুলো আছে। তো এর মধ্যে থেকে এসেনশিয়ালটা হচ্ছে ডিফল্ট, এটা ডিফল্ট থাকে। প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ক স্পেসকেই কাস্টমাইজ করে নেওয়া যায়। আমি যদি এখন আমার এটা এমন দেখাচ্ছে, আমি এসেনশিয়াল থেকে যদি এসেনশিয়াল ক্লাসিকে যাই, আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে, এখানে অপশনগুলো আলাদা, এখানে আলাদা। টুলস ঠিক আছে, এখানে আমার অপশন বারটা নাই, হাইড হয়ে গেছে। তো প্রত্যেকটাকে কাস্টমাইজ করে নেওয়া যায়। আমি লেআউটে গেলে আবার একটু ভিন্ন দেখাবে, দেখেন এখন আলাদা দেখাচ্ছে। যার যেটাতে কাজ করতে সুবিধা, সবগুলোই একই রকমই প্রায়, কিন্তু আলাদা আলাদা করে আপনারা সেভ করে রাখতে পারেন। প্রত্যেকটা ইন্টারফেসকে আপনারা আলাদা আলাদা করে সাজায় রাখতে পারেন। যখন টাইপোগ্রাফি ইউজ করবেন তখন একটা একরকম ভাবে সাজায় রাখলেন। এখানে টাইপোগ্রাফির জন্য এইভাবে সাজানো আছে, আমি যদিও কোনোটাই সাজাই না, আমি একটাই সাজায় রাখছি, সেটা এসেন্সিয়াল। এটা ওয়েবের জন্য, ঠিক আছে। তো অটোমোশনের জন্য এখানে অ্যাকশন গুলো দেওয়া আছে, যখন আমি মোশন নিয়ে কাজ করব বেশি, তখন আমাকে অ্যাকশন গুলোর উপর বেশি জোর দিতে হবে, সেজন্য ওগুলো এখানে আছে। আর আমি একটাই কাস্টমাইজ করে রাখছি, সেটা হচ্ছে এসেন্সিয়াল। আমি এসেন্সিয়ালে কাজ করি ম্যাক্সিমাম, এই জন্য এসেন্সিয়ালটাকে কাস্টমাইজ করে রেখে দিছি। তো আপনারা এভাবে সবগুলো কাস্টমাইজ করে রাখবেন। এখন এখানে আপনাদের অনেকের কাছেই অপশন বারটা থাকবে না, এটা এমন দেখাবে ফাঁকা, এমন দেখাবে। তো আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের তো অপশন বার নাই। তো অপশন বার আছে, অপশন বার না থাকার কিছু নাই। এবং আরো একটা অপশন থাকে, সেটা হচ্ছে এই টুল বারটা আপনাদের যখন আপনারা ওপেন করবেন হয়তোবা এমন থাকতে পারে, দেখবেন যেখানে বেশ কিছু টুলস নাই, খুব কম টুলস এখানে শো করতেছে। আপনারা কেউ বলতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটরে কতগুলো টুলস আছে? অলমোস্ট যারা কাজ করছেন তারা কি জানেন, কখনো গুনে দেখছিলেন? না দাদা, দেখা হয়নি কখনো। দেখা যায় না। অলমোস্ট 70 টুলস অ্যাভেলেবল ইন অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর। অলমোস্ট 70। তো এখানে তো 70 টুলস নাই, প্রথম কথা একটাই। তারপর অনেক টুলস এখানে খুঁজে পাচ্ছি না আমি। কাজ করতে করতে আপনি তখন বুঝতে পারবেন ভালোভাবে। এখন নতুনের জন্য হয়তো বা অনেকেই মনে করতেছেন যে আপনার কাছে এই 5টা দিলেও যেমন 10টা দিলেও তেমন মনে হবে। তো যাই হোক, এটা যখন থাকবে আমি একটু ইন্টারফেসটা চেঞ্জ করে দিই। সেটা হচ্ছে আপনারা উইন্ডোতে যাবেন, প্রথমে মেনু বার থেকে উইন্ডো, মেনু বারের মধ্যে উইন্ডো দেখতে পাচ্ছেন। উইন্ডোতে গিয়ে কন্ট্রোলে যদি আমি ক্লিক করি, তখন আমাদের অপশন বারটা চলে আসবে। মনে রাখবেন কন্ট্রোলে ক্লিক করলেই এই অপশন বার চালু হবে। তারপর উইন্ডো থেকে আবার ক্লিক করলাম টুল বারে, টুল বারে আমার বেসিক দেওয়া আছে, আমি এখানে অ্যাডভান্সে ক্লিক করে দিব। তাহলে আমার টুল বারটা অ্যাডভান্স টুলবার গুলো চলে আসবে, টুলস গুলো চলে আসবে। সো এই জিনিসটুকু আপনাদেরকে মনে রাখতে হবে, যদি কোনো কিছু হারায় যায় আপনারা উইন্ডো থেকে খুঁজে নিয়ে আসতে পারবেন। এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন উইন্ডো, যত কিছু দরকার সবকিছুই উইন্ডোতে আছে। আপনার যে কোনো টুলস, যে কোনো প্যানেল। তাহলে প্রথমেটা হচ্ছে মেনু এটা কি বার। ফটোশপের ক্ষেত্রেও? হ্যাঁ, একই, ফটোশপের ক্ষেত্রে একই। ফটোশপের টুলস গুলো একটু আলাদা, একটু রুলসটা একটু আলাদা, মানে দেখতে একই রকম অনেকটা,
কিন্তু একটু আলাদা। ফটোশপটা আস্তে আস্তে দেখাই দেবো, দু একদিন পর একটা একটা করে দেখাই। তারপর হচ্ছে অপশন বার, তারপর এটা হচ্ছে ডকুমেন্ট। তো এখানে কিছু হচ্ছে, আমি একটা নতুন ডকুমেন্ট নিই, ফাইল নিউ করলাম। এখন দেখেন আমি লাস্ট ডকুমেন্ট ইউজ করছি এইটা, আমার যেভাবে ইউজ করছি সেভাবে চলে আসছে ডিফল্ট ভাবে। আমার লাস্ট যেটা ইউজ করছি সেটার ডিটেলস গুলো এখানে আছে। তো আমি সেম ডকুমেন্টটা আবার নিই, সেম ডকুমেন্ট না নিই, আমরা একটা পোর্ট্রেট ডকুমেন্ট নিই। আচ্ছা এটাকে পোর্ট্রেট মোডে নিই, ক্রিয়েট করি। এই দেখেন এটা পোর্ট্রেট মোডে ক্রিয়েট করছি। এখন উইডথটা কম, হাইটটা হচ্ছে বেশি, জাস্ট ইন্টারচেঞ্জ। তো এইটা হচ্ছে ডকুমেন্ট। এই আনটাইটেল 1, আনটাইটেল 2, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ডকুমেন্ট ট্যাব, এক একটা ডকুমেন্ট ট্যাব। এটা একটা ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট। তো অনেকের কাছেই ডকুমেন্ট গুলো এইরকম ভাবে থাকে। আমরা অনেক সময় দেখছি, যারা নিজের ছবি এডিট করতে হলো তো আমরা কম্পিউটারের দোকানে গেছি, তখন দেখি তো আমরা যে যারা কাজ করতেছে কিভাবে অনেক সময় আমাদের আগ্রহ নিয়ে আমরা বসে বসে দেখতাম। তো আমি যেটা হয়তো বা আপনারা দেখছেন কিনা জানি না, আমার দেখতে খুব ভালো লাগতো ছোটবেলায়, যখন আমি কোনো স্টুডিওতে যাইতাম, বা আমার একটা ফ্রেন্ড বলা যায়, ফ্রেন্ড প্লাস বড় ভাই, ওনার একটা স্টুডিও আছে। তো ওখানে যখন যাইতাম তখন দেখতাম যে উনি যখন কাজ করতেন, তো তখন দেখতাম এই ফটোশপের কাজগুলো করতেছেন, তো এইভাবে ডকুমেন্ট গুলো ওপেন করা আছে, আমি বসে বসে দেখতাম। তো এভাবে থাকলে খুব বিরক্ত লাগে যে আপনার কোনটা ডকুমেন্ট অন, একবার ডকুমেন্ট অনে গেলেন দেখা যাচ্ছে ডকুমেন্ট অন এখন হারায় গেছে, ডকুমেন্ট 2 আপনি খুঁজে পাচ্ছেন না, কোথায় আছে না আছে আপনি খুঁজে পাচ্ছেন না। তো এরকম ভাবে ডকুমেন্ট গুলো রাখা যায় আলাদা আলাদা করে। তো আলাদা আলাদা করে রাখবেন না কেউ, এটা দেখতেও খারাপ দেখায়, আবার কাজ করতে খুব পেইন হয়ে যায়। পেইন যেমন ধরুন যে আপনি এইভাবে চলে আসছে, আপনি ডকুমেন্ট অন এখন আপনি খুঁজে পাচ্ছেন না, কোথায় আছে আপনি জানেনই না, ঠিক আছে? তো এটা যেন না হয়, আপনারা সুন্দর করে ডকুমেন্ট গুলোকে সাজায় রাখবেন। দেখেন এখানে যখন আমি টার্ম দিয়ে নিয়ে আসতেছি, তখন একটা নীল কালার শো করতেছে বা ব্লু কালার শো করতেছে। এই ব্লু কালার যখন শো করবে তখন এটা ছেড়ে দেন, ওটা স্টেবল পজিশনে আছে, ঠিক আছে? আবারও ব্লু কালার যখন শো করবে তখন ছেড়ে দিলাম, এটা স্টেবল পজিশনে আছে। এই যে ডকুমেন্ট অনে, আনটাইটেল অনে ক্লিক করলাম, আনটাইটেল অনে আসলো, টুতে ক্লিক করলাম, টুতে আসলো। যদি আরো বেশি থাকে তো একেবারে রাইটে এখানে দেখবেন যে একটা অ্যারো সাইন দেখা যাবে, ডাবল অ্যারো সাইন, এখানে ক্লিক করলে আপনি যে কোনো ডকুমেন্টে সুইচ করতে পারবেন। কি ক্লিয়ার সবাই? অথবা কন্ট্রোল ট্যাব যদি ওপেন মানে প্রেস করেন তাহলে আপনাকে এক ডকুমেন্ট থেকে আরেক ডকুমেন্টে নিয়ে যাবে এটা, ঠিক আছে? তো সবাই এভাবে সাজায় রাখবেন, মানে যেন স্টেবল থাকে। আর আনস্টেবল পজিশনে রাখলে ওই যে ওরকম কাজ করতে প্রবলেম হবে, দেখা যাচ্ছে কোনটাতে আপনি কোনটা কাজ কোনটাতে করে ফেলছেন আপনি জানেনই না, এই একটা প্রবলেম। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নাই? মেনু বার, অপশন বার এবং ডকুমেন্ট ট্যাব এই নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন এই পর্যন্ত, নইলে আমি আরেকটু বলবো, মানে টুলস এবং প্যানেল সম্বন্ধে বলবো তো। দাদা আপনার পিসির ডান পাশে যে টুলস গুলো দেখা যাচ্ছে ওগুলো আমার দেখা যাচ্ছে না। হ্যাঁ ওগুলো বলি নাই এখন, ওগুলো বলবো, আপনারা আপনাদেরও দেখা যাবে সবগুলো। আচ্ছা। বুঝি নাই কোনটা ভাই, আমি তো এই যে লাস্টের ডকুমেন্টটা। অপশন বার, অপশন বার হচ্ছে উইন্ডো থেকে কন্ট্রোলে ক্লিক করলে অপশন বার চলে যাবে, অথবা কন্ট্রোল যখন অন থাকবে তখন অপশন বার দেখা যাবে। উইন্ডো থেকে কন্ট্রোল, তাহলে অপশন বার দেখা যাবে এবং অপশন বার দেখা যাবে না, ঠিক আছে? আর তারপরে হচ্ছে টুলস এগুলো। তো এটা হচ্ছে প্যানেল, প্যানেলে পড়ে যায়, আগে টুলস গুলোতে যাই তারপরে প্যানেলে যাব। প্রথমে দেখেন এখানে আমার টুলস আছে, বেসিক কিছু টুলস ফটোশপে আমি বললাম অলমোস্ট 70 টুলস অ্যাভেলেবল। তো এখানে প্রত্যেকটা টুলস এর আলাদা আলাদা নাম এবং কাজও আলাদা আলাদা, এবং দেখেন এখানে খুব যদি দেখা যায় তো 20 থেকে 22টা টুলস দেখা যাচ্ছে, 22-23টা, এর বেশি দেখা যাচ্ছে না। তো এখানে এর মধ্যেও অনেকগুলো টুলস আছে হাইড হয়ে। তো হাইড টুলস গুলো আমরা কিভাবে দেখবো সেটা হচ্ছে যে যেসব
টুলসের আপনাদের যাদের সাথে ইলাস্ট্রেটর ওপেন আছে তারা দেখতে পাচ্ছেন যে যেসব টুলসের এই কর্নারে একটা ছোট্ট অ্যারো সাইন দেয়া আছে, এটা আমি জুম করে দেখাইতে পারতেছি না এখন। ছোট্ট অ্যারো সাইন দেয়া আছে, তো সেই অ্যারো সাইনে ক্লিক, মানে আপনারা যদি একটু ক্লিক করে হোল্ড করেন তখন আপনারা দেখতে পাবেন এখানে আরো কিছু হাইড টুলস আছে বা হিডেন টুলস আছে। ঠিক আছে, যেমন প্রথম টুলসটার নাম হচ্ছে সিলেকশন টুল। ইলাস্ট্রেটরে আমরা এই সিলেকশন টুল দিয়েই মুভ করব এবং সিলেকশন টুল প্রেস করে কোনো কিছুকে সিলেক্ট করব, কোনো অবজেক্ট হোক বা কোনো কিছু ড্রয়িং হোক। সে এখানে আমি একটা ড্রয়িং করলাম, আমি এখন সিলেক্ট করার জন্য কোনটা টুলস ইউজ করব? জাস্ট এই সিলেকশন টুল। সিলেকশন টুলে আমি যখন ক্লিক করে রাখবো তখন এটাকে আমি সিলেক্ট করতে পারবো। সেটা আমি অবজেক্টের উপর ক্লিক করেও সিলেক্ট করতে পারি, অথবা উপর থেকে টান দিলেও সিলেক্ট হবে এটা। ঠিক আছে, এটা হচ্ছে সিলেকশন টুল। তারপরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। পরেরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি যে কোনো একটা কর্নার বা যে কোনো একটা পার্টকে সিলেক্ট করতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা কর্নার আছে। আপনার মনে হইলো যে আপনি এই কর্নারটাকে একটু বাড়াই নেবেন, তো আপনি এই কর্নারটা সিলেক্ট করার জন্য কি করবেন? এই সিলেকশন টুল দিয়ে এই কর্নারটাকে শুধুমাত্র ড্র্যাগ করবেন, তাহলে আপনি দেখতে পাবেন বা সিলেক্ট করবেন। এখন এই কর্নারটা আমার মুভ করতেছে, বাকি কর্নার গুলো কি করতেছে? মুভ করতেছে না। আমার যদি মনে হয় যে কর্নারটাকে আমি এখানে নিয়ে আসবো, তো আপনি ওখানে নিয়ে যেতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমি এখানে নিয়ে আসবো না, আমি আরো ভিতরে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসবো বা এখানে দিব, আপনার যা ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনি এটা নিতে পারবেন, যেহেতু আপনি ওইটাই শুধুমাত্র সিলেক্ট করে রাখছেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিলেকশন টুলের কাজ। বা একটা কর্নার সিলেক্ট করলাম, ওই একটা কর্নারকে আমি গোল করে নিব। এটা সিসি ভার্সনে হয়, সিএস ভার্সনে এটা হয় না, বা 14-15-তে যাদের আছেন তাদেরও হয়, কিন্তু একটু প্রবলেম করতে হয়, ডিরেক্টলি করা যায় না এই কাজটা। ওকে, বা আমার মনে হলো এই কর্নারটাকেও আমি একটু বাঁকা করে নিই, তো আমি এটা সুন্দর করে বাঁকা করে নিতে পারবো। ঠিক আছে, একটা শেপ থেকে আমি আরেকটা শেপে চলে আসলাম কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি একটু ক্লিক করে ধরে রাখি, এখানে দেখতে পাবেন যে গ্রুপ সিলেকশন টুল আরো একটা টুলস আমার এখানে আছে। Okay? তারপর পরের অপশনটা হচ্ছে ম্যাজিক অন টুল। ম্যাজিক অন টুল দিয়ে একই কালারের সবগুলো, মানে যতগুলো পিক্সেল থাকবে সবগুলোকে সে সিলেক্ট করে নিবে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে তো আমার একটাই কালার দেখা যাচ্ছে, ইয়েলো। আমি যখন মাল্টিপল কালার নিয়ে কাজ করব, আমরা কাজ করব 16 মিলিয়ন কালার নিয়ে, আপনারা এটার সাথেও পরিচিত। সেম ফোন কেনার সময়, ফোন কেনার উদাহরণটাই দিই, কারণ এটা কিনতে গিয়ে সবাই দেখেন যে পিক্সেল ডেনসিটি কত আছে, কিংবা কত মিলিয়ন কালার, 16 এম কালার কিনা। তো 16 এম কালার হচ্ছে 16 মিলিয়ন কালার, দ্যাট মিনস 8 জিবি কালার। 8 জিবি কালারের তিনটার ভ্যালু গুণ করলে 16 মিলিয়ন হয়। কিভাবে হয় দেখাই দিই একটু। ক্যালকুলেটরই ওপেন হচ্ছে না কেন জানি। টাইপ সার্চার, আচ্ছা দেখি একটু ক্যালকুলেটর ওপেন হয় কিনা। 8 জিবি কালারের প্রত্যেকটা আর এর ভ্যালু হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত, দ্যাট মিনস 256, 256। গ্রিনেরও সেম ভ্যালু, 256। আর ব্লু এরও সেম সেম ভ্যালু, 0 to 255, আর দ্যাট মিনস 256। এই তিনটা গুণ করলে এই যে এটা হচ্ছে 16 মিলিয়ন হয়। হিসাব করে নিই আমরা, হিসাব করে নেন যাদের দরকার সেটা। 16.7 মিলিয়ন কালার, বা 16.8 বলতে পারেন। 16.8 মিলিয়ন, এটা ঠিক আছে না? 1 মিলিয়নে কত? 10 লাখ। আপনার এখান থেকে এটা, এই ভ্যালুটা হিসাব করে নেবেন, তাহলে হবে। তো দ্যাট মিনস 8 জিবি কালার, যখন আমরা 8 জিবি কালার নিয়ে কাজ করব, সব মাল্টিপল কালার থাকবে এখানে। তো তখন আমরা সিলেক্ট করার জন্য, যে কোনো একটা কালারকে সিলেক্ট করার জন্য আমরা এই ম্যাজিক অন টুল ব্যবহার করব। ম্যাজিক অন টুল দিয়ে আমি যে কালারটাতে সিলেক্ট করব, আমার শুধুমাত্র ওই কালারগুলোই সিলেক্ট হবে। দ্যাট মিনস এখানে যদি আমার এটা সেম আরো কপি থাকে, আমি একটুটা ছোট করে নিই, সেটা রাখলাম।
একটু কালার গুলো চেঞ্জ করে দিই, বেশি না, দুইটা কালার নিয়ে কাজ করি তাহলে হচ্ছে। এটা ধরেন যে স্কাই ব্লু দিলাম, দুইটা স্কাই ব্লু দিছি, দুইটা ইয়েলো দিছি। ধরেন যেভাবে আমি রাখছি এটা, এখন আপনার মনে হলো এখান থেকে শুধুমাত্র ইয়েলো কালার গুলো আপনি আলাদা করে নেবেন কিংবা স্কাই ব্লু গুলো আলাদা করে নেবেন। আপনি ম্যাজিক অন টুল ক্লিক করবেন, আপনি যদি স্কাই ব্লুতে ক্লিক করেন, স্কাই ব্লু দুইটা সিলেক্টেড হয়ে গেছে, এখন সিলেকশন টুল ক্লিক করেন, আপনি চাইলে কালার চেঞ্জ করেন, যদি মনে করেন কালার চেঞ্জ করবেন একসাথেই করতে পারবেন কালার চেঞ্জ, অথবা যদি মনে করেন যে না আমি মুভ করব, আমি অন্য কিছু করব, সে কাজটা করতে পারবেন। এটা হচ্ছে ম্যাজিক অন টুল, মানে ম্যাজিক অন টুল দিয়ে আপনি সেম কালারের যতগুলো অবজেক্ট থাকবে সেই অবজেক্ট গুলোকে সিলেক্ট করতে পারবেন। ওকে, তারপর এখানে আছে ল্যাসো টুল। ল্যাসো টুল আছে, আমরা ল্যাসো টুল দিয়ে যে কোনো অংশ কেটে নিতে পারি। আমি একটু টুলগুলো ডিটেলসে যাবো আস্তে আস্তে, আগে আজকে শুধু পরিচিতি করাই দিই। তারপরে আছে আমাদের সবচেয়ে বেশি দরকারি হচ্ছে পেন টুল। পেন টুলের সাথে আরো কয়েকটা টুলস আছে, যেমন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। প্রত্যেকটা টুলসেরই শর্টকাট কি আছে, আপনারা এই শর্টকাট কিগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ নয়, আত্মস্থ করতে হবে, যেন কিবোর্ড থেকে প্রেস করে আপনি ক্লিক করতে পারেন বারবার। আপনার ধরেন যে আপনি পেন টুল দিয়ে কাজ করতেছেন, আপনার অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল দরকার, এখন আপনি মাউস কার্সর এখানে নিয়ে আসবেন, আপনি ক্লিক করবেন, ক্লিক করে একটু ধরে রাখবেন, ক্লিক করে হোল্ড করবেন, হোল্ড করার পর এখানে প্লাস আইকন আছে, আপনি ক্লিক করবেন, এই টুলসটা সিলেক্ট করবেন। এত সময় কিন্তু পাবেন না, আপনি জাস্ট এখানে কিবোর্ড থেকে প্লাস মাইনাস, যদি মাইনাস ক্লিক করি তাহলে মাইনাস হয়ে গেছে, যদি পি ক্লিক করি তাহলে এটা পেন টুল হয়ে গেছে শুধুমাত্র। ঠিক আছে, সো আপনাকে এখানে শর্টকাট কিগুলো ইউজ করতে শিখতে হবে। ঠিক আছে, তো আপনারা প্রত্যেকটা টুলস যখন দেখবেন বা টুলস এর নামগুলো লিখবেন, আপনারা সবাই বাসায় এই কাজটা করতে পারেন যারা একেবারে নিউ। টুলস গুলো দেখলেন, টুলস এর শর্টকাটটা কি কোনটা আমরা একটা লিখে রাখি। ঠিক আছে, পেন টুলের যেমন পি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের জন্য প্লাস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের জন্য মাইনাস, অ্যাঙ্কর পয়েন্ট কনভার্টের জন্য শিফট প্লাস সি। আগের গুলোরও ছিল, সিলেকশন টুলের জন্য ভি, ডিরেক্ট সিলেকশন টুলে হচ্ছে এ, ম্যাজিক অন টুলে হচ্ছে ওয়াই, ল্যাসো টুলের জন্য হচ্ছে কিউ। ফটোশপের সাথে আলাদা কিন্তু এখানে, এক না। আর এখানে হচ্ছে কার্ভেচার টুল, কার্ভেচার পেন টুল দিয়ে আমাদের এখানে ড্রয়িং করতে পারবো আমাদের এখানে। ঠিক আছে, তারপর টাইপ টুল আছে, টাইপ টুল, টাইপ টুল, টাইপ টুলকে একটু ক্লিক করে ধরে রাখলে দেখতে পাবেন যে এখানে আরো অনেকগুলো হিডেন টুল আছে। বাকিগুলোর শর্টকাট কি নাই, শুধুমাত্র টাইপ টুলের আছে এবং লাস্টে আছে টাচ টাইপ টুল, এই দুইটার আছে, বাকিগুলোর নাই। এরিয়া টাইপ টুল আছে, টাইপ মানে পাথ, মানে একটা পাথের উপরে কিভাবে লিখবেন কিংবা একটা এরিয়ার মধ্যে কিভাবে লিখবেন, বা ভার্টিক্যাল টাইপ টুল উপর থেকে নিচের দিকের দিকে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মানে পাথ টুল। প্রথমে তিনটা হচ্ছে হরিজন্টাল, পরের তিনটা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে, তারপর আছে লাইন সেগমেন্ট টুল। লাইন সেগমেন্ট টুলের সাথে আরো কিছু টুলস আছে, যেমন হচ্ছে আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্টাঙ্গুলার গ্রিড, পোলার গ্রিড, আপনারা কেউ গুনতে পারেন। তারপরেরটা হচ্ছে আমাদের রেক্টাঙ্গল টুল। রেক্টাঙ্গল টুলের সাথে আছে রেক্টাঙ্গল, রাউন্ডেড রেক্টাঙ্গল, এলিপস, পলিগন, স্টার, ফ্লেয়ার। ঠিক আছে, প্রত্যেকটা কাজে লাগবে, প্রত্যেকটা টুলসই আমাদের ইউজ করতে হবে, আমরা ইউজ করব। তারপর আছে ব্রাশ টুল, ব্রাশ টুলের সাথে আছে পেন ব্রাশ টুল একটা, একটা হচ্ছে বাল্ব ব্রাশ টুল, দুইটা। ঠিক আছে, পরে আছে শেপার টুল আছে এখানে, শেপার টুলের সাথে পেন্সিল, স্মুথ, পাথ ইরেজার, তারপর জয়েন গুলো আছে। পরে ইরেজার টুল আছে, ইরেজার টুলস এর সাথে আরো দুইটা টুলস আছে, সেটা হচ্ছে একটা সিজার টুল, একটা নাইফ টুল। ছুরি কাঁচি দেখছেন, ইলাস্ট্রেটরও ছুরি কাঁচি নিয়ে রাখছে, যে আমরা ছুরি কাঁচি দিয়ে কাটাকুটি করতে পারবো। এই সবাই কি বোরিং লাগতেছে? না দাদা। কি sense দিছে? তারপর হচ্ছে আমাদের রোটেট টুল। রোটেট টুলের সাথে আছে রিফ্লেক্ট এন্ড রোটেট, দুইটা টুলস আছে। ঠিক আছে, এরকম ভাবে স্কেল টুল, প্রত্যেকটা টুলসকে আপনারা যেগুলো টুলস এর সাথে এরো সাইন দেখতে পাবেন সেগুলোকে
ক্লিক করে হোল্ড করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন ওর টুলস এর মধ্যে আরো কয়েকটা করে টুলস আছে। ঠিক আছে, এখানে স্কেল টুল আছে, রিসেপ টুল আছে, শেয়ার টুল আছে, তারপর এখানে অনেকগুলো টুলস আছে, একটা উইথ, ওয়ার্ক, টুয়েলভ, পাকার, তো ব্লট। প্রত্যেকটা টুলসে আমরা কাজ করবো আস্তে আস্তে একটা একটা করে প্রত্যেকটা দিন। ঠিক আছে, তারপর ফ্রি ফর্ম ট্রান্সফর্ম, পাপেট ওয়ার্ক, এখানে আছে শেপ বিল্ডার টুল, লাইভ পেন বাকেট, লাইভ পেন সিলেকশন, তারপর আছে পার্সপেক্টিভ গ্রিড টুল। এটা অনেকের কাছে প্রবলেমেটিক একটা টুল, যদিও টুলসটা অনেক ইন্টারেস্টিং, অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় এই টুলস দিয়ে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। ঠিক আছে, মেজারমেন্ট অনেক সুন্দর করা যায়। তো যারা যারা আছেন কাজ করতে সময় একটা প্রবলেম ফেস করবেন যে টুলস এর উপর একটা ক্লিক করলে এটার মুভও করে না, কিছুও করে না, হাইডও করা যায় না, ডিলিটও করা যায় না, মানে এমন প্রবলেম হয়ে যায় অনেকের কাছে, মনে হয় যে এই প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক আমাদের কাছে মনে হয় না, আপনাদের কাছেও হবে না আই থিঙ্ক। দেখেন এটা যেতে চাচ্ছে না, মুভ করতে যাচ্ছে না, বা আমি কিছু করতে পারতেছি না, এটা দিয়ে কি করব বুঝতে পারতেছি না। যাই হোক এটার ব্যবস্থা করতেছি এখন, থাক এটা। এখানে ক্রস আর সাইন আছে, জাস্ট কেটে দিলেই ক্রস হয়ে যায়, কিন্তু ওই ক্রস সাইনটাই অনেকে খুঁজে পায় না, অথবা এটা অনেক সময় লক থাকে, লক থাকার কারণে এটা যায় না আর কি। তো যাই হোক পার্সপেক্টিভ গ্রিডের যেদিনে কাজ দেখাবো সেদিন আমরা এই টুলসটা সম্বন্ধে ভালোভাবে আলোচনা করবো আরো। তারপরে আমাদের এখানে দেখেন টুলস আছে, সুন্দর করে মেশ টুল আছে, গ্রেডিয়েন্ট টুল আছে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল আমরা যে কোনো কালারে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারবো। এক মিনিট, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে। ঠিক আছে, তারপর আছে আইড্রপার টুল, আইড্রপার টুল দিয়ে আমরা যে কোনো কালার পিক করতে পারি। হ্যাঁ, একটা একটা অংশকে সিলেক্ট করে রাখার পর আমি যদি এই অংশটা সিলেক্ট করে রাখলাম, তারপর আমার যদি মনে হলো যে না, আমি এটা ইয়েলো কালার করবো, জাস্ট আইড্রপার টুলে ক্লিক করার পর ক্লিক করে দিলাম ইয়েলোতে। আমি যদি হোয়াইটে ক্লিক করি তাহলে হোয়াইট হবে, আমি বাইরে ক্লিক করলে বাইরে, আমি যে কালারে ক্লিক করব, ঠিক আছে, সেটাই হবে। রেডে ক্লিক করতে চাইলে রেড, গ্রিন, আপনি যে কালারে ক্লিক করবেন সেই কালারটা হয়ে যাবে। তারপরে ব্লেন্ড টুল আছে। ঠিক আছে, এখানে আছে সিম্বল স্প্রেড টুল, সিম্বল স্প্রেড টুলের সাথে আরো কিছু অনেকগুলো টুলস আছে, সিম্বল শিফটার, প্রত্যেকটা টুলস আমরা কাজ করবো আস্তে আস্তে। তারপর এখানে আছে কলাম গ্রাফ, ক্লিক করে দেখবেন যে অনেকগুলো টুলস আছে, আপনাদের যারা গ্রাফ ড্রয়িং করেন, যখন আপনারা একটা স্ট্যাটিস্টিক্স তৈরি করবেন তখন আমাদের টুলস গুলো কাজে লাগবে। ঠিক আছে? তারপর আছে আর্টবোর্ড টুল, এখানে আর্টবোর্ড টুল আছে, মানে একটা অংশ নিলাম, আমার যদি মনে হয় যে আমি এটাকে একটা আর্টবোর্ড তৈরি করব, এইটাকে আর্টবোর্ড বানায় ফেলবো, তাহলে আমি আর্টবোর্ড টুলের উপর ক্লিক করে জাস্ট ক্লিক করলে হচ্ছে, অথবা আর্টবোর্ডটাকে আপনি মুভ করতে পারবেন। আমি এটা একটু বাইরে নিই, এটাও একটু বড় করে একটু কালারটা চেঞ্জ করে নিই, সেম কালার আমি দেখতে পাবো না, তাই না, সেই ইয়েলো করে নিলাম। দাদা, অনেকে হ্যাঁ কমেন্ট বলুন। করতেছে, কমেন্ট না করে ডাইরেক্ট মাইক অন করে কথা বলতে বলো। এক্সকিউজ মি ভাইয়া, পরেরটা, তো এটা আর্টবোর্ড করতে চাইলে জাস্ট এখানে একটা ক্লিক করলেই হয়ে যায়। আমার আর্টবোর্ড এটা ছিল 1, এই যে আর্টবোর্ড 1, এটা আর্টবোর্ড 2, কাস্টম আর্টবোর্ড এভাবে মেড করে নেওয়া যায় যদি আপনি মনে হয় যে আর্টবোর্ড আমার তৈরি হয়ে গেছে। এখানে একটা উইথ 18 পিক্সেল ব্লিড, গট ইট। যাই হোক আমি এটা ব্যাক করে দিলাম। তারপরেও টুলস আছে এখানে, স্লাইস টুল, স্লাইস সিলেকশন, পরেরটা হচ্ছে হ্যান্ড টুল, হ্যান্ড টুল একটা হাত দেখতে পাচ্ছেন, যে কোনোটাতে মুভ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে না হারায় গেছে, ওটা কোথায় চলে গেল, আপনি খুঁজে নিয়ে আসতে পারবেন বা হাত দিয়ে ধরে টান দিতে পারবেন। হ্যান্ড টুলে ক্লিক করার পর আমি মাউস দিয়ে ক্লিক করার পর টান দিচ্ছি। ঠিক আছে, এই যে ক্লিক করার সাথে সাথে মুষ্টিবদ্ধ হয়ে যাচ্ছে, তারপর এটা মুভ করতেছে। যতক্ষণ হাতটা ফাঁকা থাকতেছে ততক্ষণ এটা মুভ করবে না। ঠিক আছে, আপনি নড়ান, মুভ করবে না, কিন্তু যখন আপনি ক্লিক করবেন তখন এটা ওটাকে ধরে মুভ করতেছে। তারপরে জুম টুল, জুম টুল দিয়ে আপনি জুম করতে পারবেন, জাস্ট জুম ইন, জুম আউট, নিচ থেকে উপরে দিয়ে গেলে জুম আউট, উপর থেকে নিচের দিকে আসলে জুম ইন, মাউস কার্সরের মাধ্যমে। আবার কাস্টম ভাবে যদি কেউ করতে চান তাহলে করতে পারবেন জুম। ওকে, আর
জুম এবং হ্যান্ড টুল ব্যবহার করার জন্য শর্টকাট হচ্ছে স্পেস বার যদি প্রেস করেন কিবোর্ড থেকে তাহলে এটা হ্যান্ড টুলের কাজ করে, তারপরে আপনি ক্লিক করবেন। আপনি যে কোনো টুলসে সিলেক্ট থাকেন না কেন, দেখেন আমার টুল সিলেকশন আছে, কি সিলেকশন টুল আছে, এখানে আমি স্পেস বার ক্লিক করে ধরে আছি, তার জন্য আমার হ্যান্ড টুল শো করতেছে, আমি ছেড়ে দিলে এটা সিলেকশন টুল হয়ে যাবে। আমি যদি পেন টুলে থাকি তাও স্পেস বার প্রেস করার সাথে সাথে এটা আমার হ্যান্ড টুল হয়ে যাবে, আমি এটা মুভ করতে পারবো। ওকে, ছেড়ে দিলে আবার পেন টুল হয়ে যাবে। তো যখন আমরা টুলস দিয়ে কাজ করব, আমার বারবার হ্যান্ড টুল আর জুম টুলে ক্লিক করার দরকার নাই, জাস্ট আমি কিবোর্ড থেকে কি করব, স্পেস বার প্রেস করতে থাকবো। Okay? আর জুম টুলে করার জন্য আপনারা কিবোর্ড থেকে অল্টার অল্টার প্রেস করে মাউস স্ক্রল করলে হবে, অথবা যদি মনে করেন যে কন্ট্রোল অল্টার প্রেস করব তাও হবে। ঠিক আছে, শুধু অল্টার প্রেস করে প্লাস করলে হবে, অথবা আপনি যদি কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস করেন তাও হবে। ওকে, আর আর্টবোর্ড হারায় যাক কিংবা খুঁজে পাচ্ছেন না আর্টবোর্ড কোথায় চলে গেছে, কন্ট্রোল জিরো প্রেস করে দিবেন, আর্টবোর্ড আপনার সামনে চলে আসবে। স্যার, হ্যাঁ বলেন, কেউ কিছু একটা প্রশ্ন করতে চাইছিলেন, আমি 1 মিনিট একটু মিউট করে রাখছিলাম, একটু বলেন প্রশ্নটা। স্যার হচ্ছে ওই যে আর্ট বোর্ডটা যে আপনি কেটে দিলেন ওটা কি দিয়ে কাটলেন? আমি কন্ট্রোল জেড প্রেস করছিলাম, মানে ব্যাকে গেছিলাম আমি, ওই জন্য ওটা কেটে গেছিল। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে মজার বিষয়, এখানে দুইটা জিনিস খেয়াল করেন, ফটোশপের সাথে এখানে একটু অমিল, সেটা হচ্ছে এখানে কালার হচ্ছে দুইটা, ফটোশপে দুইটা কালার পাবেন, ফটোশপের কালার গুলোকে বলে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ওখানে না যাই, আমরা এখানে যেটা কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্ট্রোক কালার এন্ড ফিল কালার। ঠিক আছে, উপরেরটা হচ্ছে ফিল কালার, দেখেন এটা পরিপূর্ণ ভাবে আছে, আর স্ট্রোকটা দেখি মাঝে ফাঁকা 4 কর্নারে দাগটা আছে, যদি আমার এখানে স্ট্রোক অফ করা আছে, আমি যদি স্ট্রোক অন করি, স্ট্রোকে ক্লিক করার পর আমি ক্লিক করে দিলে এখানে অন হবে, সেম কালারের স্ট্রোকটা শো করতেছে না, জাস্ট কালারটা আমি চেঞ্জ করে নিলাম, স্কাই ব্লু অথবা ডার্ক ব্লু নিলাম। ঠিক আছে, বাট স্ট্রোকটা দেখা যাচ্ছে না, এখানে 1 পিক্সেল আছে, তাই আমি একটু বাড়াই দিই, আমি 40 পিক্সেল করে দিলাম। 40 পিক্সেল করার পর দেখেন আমার এখানে ফিল কালারটা রেড দেখা যাচ্ছে, নট রেড, এটা রেড, গ্রিন দেখি একটু, আর স্ট্রোক কালারটা আমি করে দিই রেড, লাল সবুজের বাংলাদেশ। আমরা জাস্ট স্ট্রোক কালার এন্ড ফিল কালার, এখানে ফিল কালারটা হচ্ছে গ্রিন আর স্ট্রোক কালারটা হচ্ছে রেড। ঠিক আছে, এখানে যেই কালারটা উপরে থাকবে আপনার ওই কালারটা সবসময় চেঞ্জ হবে, আর এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন কাস্টম ভাবে, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এখানে দেখেন আমার গ্রিন কালারটা এটা শো করতেছে, আমি এখন এখান থেকে চেঞ্জ করি, যে কোনো কালারে যেতে পারবো, সুইচ করি, আমি যদি ওকে করে দিই তাহলে আমার কালারটা চেঞ্জ হয়ে যাবে, বাট এটা আমার সিলেক্টেড ছিল না, এই জন্য আমার কালারটা চেঞ্জ হয় নাই। ডাবল ক্লিক করলাম, এখন আমি এটা চেঞ্জ করি একটু, সেই ইয়েলো করে দিলাম, ওকে, এটা ইয়েলো হয়ে গেছে। ঠিক আছে, আমি আবার ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমার যে কালার ইচ্ছা আমি সেই কালারটা নিতে পারবো। ওকে,
তো এখানে একটু কথা বলে রাখি, এখানে দেখেন যখন আমি এই সেম কালারটা চুজ করছি, এইখানে কোনো ওয়ার্নিং সাইন নাই, বাট দেখি একটু ওয়ার্নিং সাইন হয়। এই যে এখানে একটা ওয়ার্নিং সাইন দেয়া আছে কালারটার সাথে, এই কালারটা হচ্ছে প্রিন্টেবল না, এই জন্য এটা ওয়ার্নিং সাইন দেয়া আছে। ঠিক আছে, এই কালারটা প্রিন্টেবল, ওয়ার্নিং সাইনটা নাই। যখন এখানে ওয়ার্নিং সাইন থাকবে তখন কালারটা প্রিন্টেবল থাকবে না, যেমন এইটা, এটা অনেক কালারের ক্ষেত্রে হয়। এই যে এই কালারটা প্রিন্টেবল না, আপনার খুঁজতে হবে তাহলে প্রিন্টেবল। আপনি যখন প্রিন্টিং এর কাজ করতেছেন তাহলে আপনি প্রিন্টেবল কালারটা খুঁজে নেন এখান থেকে, যে কোন কালারটা প্রিন্টেবল হবে এটার মধ্যে। আপনি খুঁজে পাবেন অবশ্যই, এখানে আছেই। এই দেখেন, একটু আমি ডানে যাচ্ছি তখন এটা প্রিন্টেবল না, এখন এটা প্রিন্টেবল। আর এই নিচেরটা হচ্ছে কালার কোড, এটা হেক্সা কালার কোড। ঠিক আছে, হিউ, স্যাচুরেশন, ব্রাইটনেস, রেড, গ্রিন, ব্লু, CMYK, প্রত্যেকটা ভ্যালুই দেয়া আছে। এখান থেকে আপনি যে কোনো কালারের ভ্যালু চেঞ্জ করেন, কালার চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস আমি যদি এখানে সবগুলো 0 করে দিই, 0 0, এই দুটো তো 0 আছেই, সবগুলো 0 করলে কি হচ্ছে, এখানে দেখেন 8 GB তে 255 255 250 হয়ে গেছে। নিচে কালার কোডটা চেঞ্জ হয়ে 6টা F হয়ে গেছে, এখানে 6টা F আছে, প্রত্যেকটা ভ্যালু 0 হয়ে গেছে। আমি যদি প্রত্যেকটা ভ্যালু 100 করে দিই তাহলে এটা ব্ল্যাক হয়ে যাবে, আর এখানে প্রত্যেকটা ভ্যালু 0 হয়ে যাবে। দেখেন আমি একটা করে ক্লিক করতেছি, কালার গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু দুইটা 100 দিছি, কালার চেঞ্জ হয়ে গেছে, কালার কোডটাও চেঞ্জ হয়েছে। আরো একটা 100 দিই, আর একটু চেঞ্জ হোক, এখানে আসছে, এখনো পুরোপুরি ব্ল্যাক হয় নাই, 8 GB কিছুটা ভ্যালু শো করতেছে। আমি এটা করে দিলাম, এখানে 8 GB সবগুলো 0 হয়ে যাবে, এখানে সবগুলো 0 হয়ে যাবে। দেখেন, আমি এদিকে কিন্তু চেঞ্জ করি নাই, চেঞ্জ করছি কোথায়, CMYK তে, তাতেও আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। যদি আমি এখানেও চেঞ্জ করি, সে আমি একটা কালার লিখে দিলাম, আমি জানি না এটা কোন কালার, ক্লিক করলে কোনো না কোনো কালার আসবে। ঠিক আছে, যদি ওই নামে কোনো কালার থাকে, আর যদি না থাকে তাহলে তো আসবে না। ঠিক আছে, তো প্রত্যেকটা কালার কোড আলাদা এখানে, আপনারা এখানে খেয়াল করে আপনার জাস্ট যে কোনো একটা ভ্যালু চেঞ্জ করলেও আপনারা কালার কোডটা চেঞ্জ করতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন। হেক্সা কালার কোড ইউজ করেন, 8 GB ইউজ করেন, অথবা CMYK ইউজ করেন, আপনি যে কোনো ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে এই কালারগুলো কন্ট্রোল করতে পারবেন। আমি গ্রিনেই চলে যাই। তো এখান থেকে কাস্টম ভাবে যে গ্রিনটা আছে সেটা ইউজ, না ওটা না, এই ডার্কটা ইউজ করি। বলেন। আমরা তো এখন RGB তে কাজ করতেছি, ওখানে যদি ওয়ার্নিং সাইনটা থাকে RGB তে তো প্রিন্ট হবে না। না, মানে যদি ওয়ার্নিং সাইনটা থাকে কালারের পাশে, তারপরে কি সমস্যা নেই, সমস্যা হবে না? করতে হবে না। যদি প্রিন্টিং এর জন্য হয় তখন সমস্যা হবে। প্রিন্টিং এর জন্য সমস্যা বলতে কি, ওই সেম কালারটা প্রিন্ট হবে না, কিন্তু ওটা কাছাকাছি যে কালারটা প্রিন্টেবল আছে ওই কালারটা প্রিন্ট হবে। ও আচ্ছা। প্রিন্টারে যখন আপনি প্রিন্ট করবেন না, আপনি ধরেন যে একটা কালার করে নিয়ে গেছেন, হ্যাঁ, আপনি প্রিন্টারে যখন দিচ্ছেন তখন ওই যে কালারটা প্রিন্টেবল ওটার কাছাকাছি ওই কালারটাই প্রিন্ট হয়ে যাবে। হয়তো এক্স্যাক্টলি সেম, হ্যাঁ এক্স্যাক্টলি সেম কালারটা হবে না, কিন্তু ওটার কাছাকাছি ভ্যালু একটা হবেই। কারণ এটা আমি দেখলেনি, আপনাদের দেখাই দিলাম ওটা, খুব কাছাকাছি ভ্যালু গুলাই প্রিন্টেবল অথবা প্রিন্টেবল না। আরো একটা মজার জিনিস দেখাই দিই এখানে, সে এটা সিলেক্টেড আছে, সিলেক্টেড না থাকলে কোনো কিছুতে কোনো কাজ করা যাবে না। এখানে আমার ফিল কালার আছে কি গ্রিন, আর স্ট্রোক কালার আছে রেড। তো তার উপরে একটা সাইন দেয়া আছে, অ্যারো সাইন দেয়া আছে, এটা হচ্ছে শো অফ কালার। আমরা এখানে যদি জাস্ট ক্লিক করি তাহলে কালারটা শো অফ হয়ে যাবে। ঠিক আছে, SWAP আর কি। বা এখানে যদি মাত্র শুধুমাত্র আপনারা এক্সপ্রেস করেন, সরি, এখানে সিলেক্ট করার পর শিফট এক্স, ফটোশপে শুধু এক্স, শিফট এক্সপ্রেস করলেও কালারটা আমার চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমার যদি মনে হয় যে আমি গ্রিন কে স্ট্রোকে নিব এবং রেড কে ফিলে নিব, দেখেন আমার এখানে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আবার শিফট এক্স দিলাম, আমার এখানে চেঞ্জ হয়ে গেল। তো যেটা ভালো লাগবে আপনাদের, যেভাবে কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ, শর্টকাট কিটা কি বললেন? শিফট এক্স, জি, এক্স কিবোর্ড থেকে, এক্স শিফট ওয়াই জেড এক্স। এর এক্স। হ্যাঁ, জি শিফট জি, এক্স। থ্যাংক ইউ। ওকে,
আর এখানে কিছু অপশন দেয়া আছে, একটা হচ্ছে ড্র নর্মাল প্রথম অপশনটা, তারপর একটা হচ্ছে ড্র বিহাইন্ড, আর একটা হচ্ছে ড্র ইনসাইড। তিনটা অপশন আছে, তিনটা অপশন এর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করেন। আমরা সবসময় ড্র নর্মালে থাকি ডিফল্ট ভাবে আমরা ড্রয়িং করি। এই হচ্ছে আমাদের ফটোশপের, না সরি, ইলাস্ট্রেটরের টুলস বার, মেনু বার, অপশন বার, ডকুমেন্ট ট্যাব, টুল বার, নিচে আছে জুম সাইজ। এখানে জুম সাইজ দেওয়া আছে 38.88%, এটা এখানেও শো করে। ইলাস্ট্রেটরের সর্বোচ্চ 64,000 পার্সেন্ট পর্যন্ত জুম করা যায়। আমি জুম করতে থাকি 64,000, এটা জুম হয়ে গেছে, বাট কোনো পিক্সেল শো করতেছে না। ঠিক আছে, এই যে নড়াইলেও ছোট করে নি একটু, কর্নার গুলো দেখি। অনেক সময় কর্নার গুলোতে আমাদের প্রবলেম থাকে, কর্নার গুলো জুম করি। এই যে 64,000 পিক্সেল জুম করা আছে, কর্নার গুলো স্মুথ আছে। ইলাস্ট্রেটর মজাটা এখানে, ইলাস্ট্রেটরটা হচ্ছে ভেক্টর অবজেক্ট নিয়ে কাজ করে, আর ফটোশপ রাস্টার অবজেক্ট নিয়ে কাজ করে, রাস্টার ইমেজ নিয়ে কাজ করে, বা রাস্টার। আর এটা হচ্ছে ভেক্টর বেজ, এখানে জিওমেট্রিক্যাল রুলস ফলো করা হয়। আপনার রেজুলেশন কত এটার কোনো ফ্যাক্ট না এখানে, প্রত্যেকটা শেপ জিওমেট্রিক্যাল রুলস ফলো করবে। আপনি যত বড় করবেন, যত ইচ্ছা বড় করেন বা যত ইচ্ছা ছোট করেন, কোনো পিক্সেল লস করবে না, কোনো পিক্সেল গেইনও করবে না। কোয়ালিটি কখনো যেটা আপনি দিবেন সেটাই থাকবে, কখনো নষ্ট হবে না। এই জন্য প্রিন্টিং কাজগুলো আপনার ইলাস্ট্রেটর করার চেষ্টা করবেন ম্যাক্সিমাম। ঠিক আছে, প্রিন্টিং এর জন্য কাজগুলো করতে খুব স্মুথলি কাজ করা যায়, খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন, যে কোনো ড্রয়িং বা প্রিন্টিং। না, আমরা সোজা বাংলায় বলি না যে ছবিটা জুম করলে ফেটে যাচ্ছে, এই ফিরে যাওয়া অপশনটা ইলাস্ট্রেটরে থাকবে না। Okay? তো এখানে জুম সাইজ দেয়া আছে 50%, প্রত্যেকটা শো করে। এখানে পরেরটাতে দেয়া আছে 27.36%। আপনারা সর্বোচ্চ কত পর্যন্ত করতে পারবেন বললাম? 64,000% পর্যন্ত আপনারা আপনাদের আর্টবোর্ডকে জুম করতে পারেন। মানে যখন খুব ছোট ছোট আর্টবোর্ড নিয়ে কাজ করা হয়, বা কখনো অনেক সময় আমরা ছোট অবজেক্ট নিয়ে কাজ করি বা মিলাইতে পারি না, তখন আমরা ওই জুমটা করবো যতটুকু দরকার। আমার কাছে অ্যাভেলেবল দেয়া আছে, তত পর্যন্ত আপনি জুম করতে পারবেন। তারপর আর কি দেখাই, পরে হচ্ছে প্যানেল। তো আমার মনে হয় আপনারা অনেকক্ষণ ধরে ক্লাস করতেছেন, বোর হয়ে গেছেন, একটু ব্রেক নেন। তো এই হচ্ছে জি স্যার। টুলস বার, হ্যাঁ, ডকুমেন্ট, তারপর হচ্ছে অপশন বার, মেনু বার, এই পর্যন্ত গেছে, ইন্টারফেস গেছে। এখন হচ্ছে প্যানেল, এগুলো হচ্ছে প্যানেল। তো আমি একটা নতুন ইন্টারফেস নিই, ওটাতে আমি স্যার প্যানেল স্ক্রিন গুলো দেখা অ্যাড করে যাচ্ছে না। দেখাই। ও সরি, দেখা যাচ্ছে না। শেয়ার দেয়া নাই, আমি শেয়ার করে দিচ্ছি আমি। এটা দেখা যাচ্ছে এখন। তো এখানে ইন্টারফেস, আমি একটা নতুন ইন্টারফেস নিলাম, এগুলো কেটে দিই আমি, তারপরে একবারে শুরু থেকে সাজায় দেখাই আপনাদেরকে। হয়তো বা আপনাদের সবার কাছে এটা ফাঁকা হয়ে আছে। আমি নতুন একটা ইন্টারফেস নিলাম, এসেনশিয়াল ক্লাসিক। আপনারা এসেনশিয়াল এই কাজটা করবেন। এখানে ফাঁকা হয়ে আছে, আমি প্রথমে অপশন বারটা নিয়ে আসলাম কন্ট্রোল থেকে। তারপরে এই দেখেন ডান পাশে আমার পুরো ফাঁকা প্যানেল। তো প্যানেলে আমি কি কি অ্যাড করব এবং কিভাবে অ্যাড করব, আমার কি কি দরকার হতে পারে, তো যেগুলো ডিফল্ট ভাবে আপনাদের দরকার হবে আমি সেই জিনিসগুলো অ্যাড করতেছি, আপনারা সেই জিনিসগুলো অ্যাড করে নেবেন যত ন্যূনতম। প্রথমেই আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে কালার। আমি কালারে ক্লিক করলাম, দেখেন কালারের সাথে কালার আছে, কালার গাইড আছে। ঠিক আছে, আরো একটা অপশন আমি নিয়ে আসি, সেটা হচ্ছে সচেস। কালারের সাথেই দেখেন এখানে সচেস নাই, খুঁজে পাচ্ছি না। এখানে একটা ছোট্ট ডাউন এরো কি আছে, ডাউন এরো কিতে আমি ক্লিক করি, ক্লিক করে আমি এখান থেকে খুঁজে পাবো সচেস। সচেসটা নিয়ে আসলাম। সচেসের সাথে আছে ব্রাশ এন্ড সিম্বল। ব্রাশ এন্ড সিম্বল আমার পরে দরকার, আমি ওটা পরে নিয়ে আসবো। তো আমি সচেসটা নিয়ে আসলাম, কালারের সাথে এখানে অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করব? জাস্ট এই যে ক্লিক করে এটার সাথে ছেড়ে দিলাম, তাহলে আমার কালার, কালার গাইড, সচেস, যেহেতু এগুলো কালার নিয়ে কাজ, সবগুলো একসাথে করে নিলাম। এখন
এই পুরোটাকে আপনি নিয়ে এসে এই কর্নারে ছেড়ে দিতে পারেন। যেহেতু আমার স্ক্রিন রেকর্ডার অন আছে, অনেক সময় এটা প্রবলেম করে, যখন নীল কালার দেখাবে তখন ছেড়ে দিবেন এটাকে। ঠিক আছে, আমি যদি স্ক্রিন রেকর্ডটা অফ করি সাথে সাথে আমার এটা হয়ে যাবে। একটু আমি এই যে অ্যাড করার সময় শুধু একটু অফ করলাম, মাঝে মাঝে প্রবলেম করে এটা, এখন আর প্রবলেম করবে না। তারপর আমি এখান থেকে নিয়ে আসবো, কালার নিয়ে আসছি, তো গ্রেডিয়েন্টটাও নিয়ে আসি। গ্রেডিয়েন্ট নিয়ে আসলাম। গ্রেডিয়েন্টের সাথে দেখেন কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে স্ট্রোক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি, এই তিনটা একসাথে আছে। যদি মনে হয় যে না একসাথে রাখবো তো একসাথে রাখতে পারেন, যদি মনে হয় যে না আমি আলাদা রাখবো তাহলে আমি আলাদা করে নিলাম। আমি এটা ছোট করে নিলাম, জাস্ট টান দিয়ে এই যে নীল কালার শো করতেছে এখানে রেখে দেন, এই গ্রেডিয়েন্ট থেকে গেল। ঠিক আছে, স্ট্রোক ট্রান্সপারেন্সি একসাথে রাখবো মনে করতেছি, একসাথে রাখি, এখানে রেখে দিলাম। এখানে স্ট্রোক, কোনো স্ট্রোক যখন সিলেক্টেড থাকবে তখন আমার এখানে স্ট্রোকে অপশন শো করতেছে না। তো যদি কখনো অপশন শো না করে, এখানে ছোট্ট করে দেখবেন যে 3-4টা লাইন আছে, 4টা লাইন শো করতেছে, জাস্ট ক্লিক করে শো অপশনে ক্লিক করে নেবেন। আমি আবারও দেখাই দিই, স্ট্রোক যেহেতু আমার শো করতেছে না, এখানে স্ট্রোক আছে দেয়া আছে, আমার স্ট্রোক 40 পিক্সেল দেয়া আছে, তারপরও শো করতেছে না, জাস্ট ক্লিক করে শো অপশন করে দিলাম, তাহলে স্ট্রোকের যে অপশন গুলো আছে সেগুলো আমরা পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, একইভাবে ট্রান্সপারেন্সি, আপনার যদি এখানে অপশন শো না করা থাকে তাহলে আপনারা এখানে থেকে অপশন শো করে নেবেন। ঠিক, যে ট্রান্সপারেন্সি আমি এখানে নিয়ে চলে আসলাম, রেখে দিলাম এটা। তারপরে আমি নিয়ে আসি লেয়ার, এখান থেকে আমি লেয়ার নিয়ে আসবো, আর্টবোর্ড নিয়ে আসবো। তো আমি একটু একটু উপরের দিকে যাই, খুঁজি কোথায় আর্টবোর্ড আছে, এই যে আর্টবোর্ড, আর্টবোর্ডটা আমি নিয়ে আসলাম এখানে। আর্টবোর্ডের সাথে নিয়ে আসবো লেয়ার, একসাথে নিয়ে চলে আসলাম দুইটা, একটা হচ্ছে লেয়ার, একটা হচ্ছে আর্টবোর্ড। লেয়ারে আমি কতগুলো কাজ করছি প্রত্যেকটা এখানে আছে, এই যে লেয়ারে আছে, আমি একটু সিলেক্ট করে নিই, তারপরে লেয়ার অপশনটা দেখাই দিই আপনাদেরকে। সেট করে নিলাম আর্টবোর্ড, আর্টবোর্ড আমার একটাই, এই জন্য আর্টবোর্ড অন শুধুমাত্র শো করতেছে। ঠিক আছে, লেয়ার এখানে আমার প্রথমে লেয়ার ওয়ান, লেয়ার ওয়ান এর মধ্যে আমি যদি ওপেন করি, এই অ্যারো সাইনে ওপেন করলে ওপেন হয়ে যাবে, এটা ক্রস করে দিই। এখানে দেখেন একটা আই অপশন দেখা যাচ্ছে, এটা পুরো লেয়ারটা সিলেক্টেড আছে এখন, যেহেতু এটা আমি আইটা অফ করে দিলে পুরো লেয়ারের আইটা অফ হয়ে যাবে। ঠিক আছে, আবার জাস্ট এই ফাঁকা জায়গায় ক্লিক করলে আইটা অন হয়ে যাবে আমার এখানে, আইটা অন হয়ে গেছে, এখন সবগুলো দেখতে পাচ্ছি। একইভাবে লেয়ারের মধ্যে যে প্রত্যেকটা অবজেক্ট আছে আমার এখানে, প্রত্যেকটা অবজেক্টকে আমি চাইলে দেখ, মানে ভিজিবল আর ইনভিজিবল, যদি আমি জাস্ট আয়ের উপর ক্লিক করি তাহলে এটা ইনভিজিবল হয়ে যাবে। ঠিক আছে, এই যে আয়ের উপর ক্লিক করতেছি এটা ইনভিজিবল হয়ে যাচ্ছে, এটা সবার নিচে আছে। তার উপরে আছে এই আরো একটা আছে হলুদ আর্টবোর্ড, এই যে নিচেরটা, এটা আমি এখানে নিয়ে আসলাম। এই আর্টবোর্ডটা জাস্ট আই অফ করলাম, চলে গেল, আবার আই অফ করলাম, এটার আই অফ যদি করি ছোট হলুদটা ওটা চলে যাচ্ছে, এটা রেড কালারটা। সো এখান থেকে আমি আই অন অফ করতে পারি। আরো একটা অপশন কাজ করা যায়, সেটা হচ্ছে লক আনলক। আপনারা লক আনলক কন্ট্রোল 2 প্রেস করলে লক হয়, কন্ট্রোল-অল্টার-2 প্রেস করলে ফুল আর্টবোর্ড আনলক হয়ে যায়। আমি যদি সবগুলো একসাথে লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে, তাহলে লকড হয়ে গেছে, এটার উপর আপনি কাজ করতে পারবেন না, সিলেক্ট করতে পারবেন না, নড়াইতে পারবেন না, কিছু করতে পারবেন না। ঠিক আছে, আবার কন্ট্রোল-অল্টার-2 দিলে একসাথে আনলক হয়ে যাবে। কিন্তু আপনার মনে হইলো যে না আমার শুধুমাত্র এই অংশটা আমি আনলক করব, এটাকে আনলক করব না, আমি কন্ট্রোল 2 দিলাম, দেখেন এখানে লক চলে আসছে দুইটাতে। ঠিক আছে, এখন আপনার মনে হইলো যে আমি শুধুমাত্র এই রেড কালারটাকে আনলক করব, এটাকে আনলক করব না, তাহলে কন্ট্রোল-অল্টার-2 দিলে তো সবগুলো একসাথে হবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি খুঁজবো আমার এই লেয়ারটা কোথায় আছে, এই লেয়ারটা কোনটা, আমার সব লাস্টেরটা, আমি একটু আই অন অফ করে দেখে নিব, চেক করে নিব, এইটা আমার লেয়ার, জাস্ট এটা আনলক করে দিলাম, একটা ক্লিক করলে আনলক হয়ে যাবে। এই বক্সে ফাঁকা জায়গার মধ্যে আপনি ক্লিক করলে লক হবে, এখানে ক্লিক করলে আনলক হবে, জাস্ট ক্লিক করলে লক, ক্লিক করলে আনলক। তো আমি যদি এখান থেকে আনলক করে দিই, তো দেখেন এটা আমার আনলক হয়ে গেছে, এটাকে আমি মুভ করতে পারতেছি বা অন্যান্য কাজও করতে পারবো। কিন্তু আমি এই ইয়েলো কালারটা আমি আর মুভ করতে পারতেছি না, কারণ এটা কি আছে, লকড হয়ে আছে। চাইলে আমি প্রত্যেকটাকে লক করে দিতে পারি, আবার আনলক করে নিতে পারি কাস্টম ভাবে। কন্ট্রোল 2 দিলে লক, কন্ট্রোল-অল্টার-2 দিলে আনলক, কিন্তু এখানে সিলেকশন অংশগুলো, আর এখান থেকে সিলেক্ট করা লাগবে না। আপনার ধরেন যে এটা সিলেক্টেড আছে, আপনার লক করা দরকার, এইটা আপনি ক্লিক করলেন, এটা সিলেক্টেড থাকলো, কিন্তু লক আপনার এই ছোট অংশটা হয়ে গেছে। ঠিক আছে, কিংবা আপনার আমার নিচের অংশটা সিলেক্টেড আছে, এটা সিলেক্টেড আছে, আমি এটাকে আনলক করব, তো আমি এখানে জাস্ট আনলক বাটনে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে।
ঠিক আছে, এখানে সিলেকশন থাকা লাগবে না, জাস্ট এখান থেকে লেয়ার প্যানেল থেকে যদি আমি লক আনলক করতে চাই তাহলে তাহলে আর্টবোর্ড হচ্ছে এখানে যতগুলো আর্টবোর্ড নিয়ে কাজ করব ততগুলো আর্টবোর্ড শো করবে। এখানে যেহেতু আমি একটা আর্টবোর্ড নিয়ে কাজ করতেছি সুতরাং আর্টবোর্ড অন একটাই শো করতেছে এবং লেয়ার আমার কতগুলো আছে, 4টা লেয়ার অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি যতগুলো কাজ করব ততগুলো লেয়ার তৈরি হতে থাকবে। আমি যদি আরো কিছু ড্রয়িং করি সেগুলো উপরে তৈরি হবে, পরে পেছনে নিয়ে যাওয়া যায়, আপনি টান দিয়ে নিয়ে আসতে পারেন, অথবা এটাকে সেন্টু যদি ব্যাক করে দিই, দেখেন এই কালারটা আছে, এই কালারটা আমি একটু চেঞ্জ করি, আমি ব্লু কালার করলাম। এই প্যানেলটাকে আমি এখন সেন্ড টু ব্যাক করে দিব, রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ব্যাক করে দিলাম। দেখেন এই লেয়ারটা কি হচ্ছে, সবার নিচে চলে আসছে। ঠিক আছে, তো নিচে উপরে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন লেয়ারকে। এটা হচ্ছে লেয়ার। তারপর আরো আমাদের দরকার আছে, আমরা একটু দেখি এখানে অ্যালাইন অপশন, অ্যালাইন পাথফাইন্ডার আর হচ্ছে ট্রান্সফর্ম, এই তিনটা একসাথে থাকে। এটা একটা প্যানেল, অ্যালাইন পাথফাইন্ডার ট্রান্সফর্ম চাইলে আলাদা আলাদা করে রাখতে পারবেন, আলাদা করে বের করে টান দিয়ে বের করলে আলাদা হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি মনে করেন যে না আমি একসাথে নিব সবগুলোকে, তাহলে আপনি একসাথে নিতে পারবেন। আপনি আলাদা করেও রাখতে পারবেন, আপনি একসাথেও নিতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যালাইন অপশন আছে, পাথফাইন্ডার আছে এবং ট্রান্সফর্ম আছে। তো অ্যালাইনে গিয়ে সেম প্রবলেমটা হয়, অনেক সময় অ্যালাইনে অপশনগুলো থাকে না। ঠিক আছে, এই অপশনগুলো হাইড থাকে, আমি হাইড করে রাখি, এইরকম অবস্থায় থাকে। তো অ্যালাইন কিসের সাথে করব, অ্যালাইন করতে পারি আর্টবোর্ডের সাথে, অ্যালাইন করতে পারি অবজেক্টের সাথে। তো আমি কোনটার সাথে অ্যালাইন করব সেটার জন্য আমার এখানে অ্যালাইন অপশনগুলো দরকার। জাস্ট একটা ক্লিক করলেই এখানে শো অপশন আছে, আমি শো অপশন করে দিলাম। তাহলে অ্যালাইন টু, এই যে অ্যালাইন টু একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু কি অবজেক্ট। মানে কি অবজেক্ট আমার সিলেকশন করা নাই, তাই নাই। তো আমি আর্টবোর্ড এবং সিলেকশন এই দুটো নিয়ে কাজ করব মূলত। ঠিক আছে, তো অপশনটা আমি চালু করে নিলাম। ওকে, তো এটা একটু ছোট করে নিই, ছোট করে নিয়ে দেখেন এটা বড় হয়ে আছে, এটা আরো একটু ছোট করে নিলাম, এরো সাইন ক্লিক করে। চাইলে বড় করতে পারেন, আবার ছোট করতে পারবেন, এখানে রেখে দিলাম। পাথফাইন্ডার অ্যালাইন ট্রান্সফর্ম। ঠিক আছে, এখানে যদি মনে হয় যে না আরো কিছু দিব তো দিতে পারেন, যদি মনে হয় যে না আমি এখানে আরো একটা লাইন তৈরি করি সেটাও করতে পারেন। আমি একটু তৈরি করি, আমি একটু প্রপার্টিজ নিয়ে আসি, প্রপার্টিজ নিয়ে আসলাম। এখানে প্রপার্টিজ অনেক বড় একটা প্যানেল, অনেক কিছু শো করতেছে প্রপার্টিজের মধ্যে, তাহলে আমার এটা একটা আলাদা করে রাখা দরকার। নিচে রাখলে তো আমি এখানে দেখতে পাবো না, সবগুলো উপরে চলে আসতেছে। ঠিক আছে, যদি মনে হয় যে না আমি এখানে রাখবো না, আমি এখানে আলাদা করে রাখবো, আলাদা করে রাখেন, কোনো প্রবলেম নেই, আপনার যেখানে ইচ্ছা আপনার পুরোটাই শো করবে। ঠিক আছে, ওভার দিলাম। তারপরে আমি ইমেজ ট্রেস নিয়ে আসবো, ইমেজ ট্রেস, যখন আমি কোনো ইমেজকে ট্রেসিং করব তখন আমার কিছু অপশনগুলো দরকার, সেই অপশনগুলো আমি নিয়ে আসতে পারবো এখানে। এটা রাখলাম, প্রপার্টিজ রাখলাম, ইমেজ ট্রেস রাখলাম। তারপর আমি ক্যারেক্টার রাখবো। ক্যারেক্টার হচ্ছে আমি যখন কোনো টেক্সট লিখবো, টেক্সটের ফন্ট চেঞ্জ করা থেকে শুরু করে ফন্ট বা টেক্সটের সাইজ, টেক্সটের স্টাইল। ঠিক আছে, টেক্সটটা বোল্ড হবে না লাইট হবে না রেগুলার হবে, কোন ফরম্যাটে হবে, কার্সিভ হবে না কি হবে, সবকিছু আমরা ছোট হাত বড় হাত সবকিছুর জন্য আমরা ক্যারেক্টার প্যানেলটা নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আমাদের খোঁজা লাগবে যে ক্যারেক্টার প্যানেল কোথায় আছে। খোঁজেন কেউ, ক্যারেক্টার প্যানেল কোথায় আছে? দেখতে পাচ্ছি কি আমরা? আসছে তো মেবি টাইপে। উপরে থাকা তার কথা, টাইপের মধ্যে অথবা এখানে না থাকলে আমাদের তার টাইপের টাইপে মধ্যে আছে। আছে হ্যাঁ, ক্যারেক্টার দাদা নিচে টাইপের হ্যাঁ মধ্যে, টাইপে আছে। সম্ভবত। টাইপে আমাদের কি আছে, ক্যারেক্টার, ক্যারেক্টার স্টাইল, তো গ্লিপস, ওপেন টাইপ। ঠিক আছে, তো আমরা ক্যারেক্টারে ক্লিক করলাম, এই যে দেখেন ক্যারেক্টারের সাথে কি কি আছে, প্যারাগ্রাফ আছে, ওপেন টাইপ আছে। ঠিক আছে, মেইনলি আমার এই দুইটা খুব দরকার, ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ। ওপেন টাইপটাও আছে, থাক একসাথেই। আমি তিনটাকে একসাথে নিয়ে এসে কোথায় রাখলাম, রেখে দিলাম। তারপর আমার মনে হচ্ছে আমি একটু ব্রাশ এবং সিম্বলটা নিয়ে আসি। তো ব্রাশ এসে ক্লিক করলাম, এখানে ব্রাশ আর সিম্বল একসাথে আছে। তো এখানে সিম্বল আছে কিছু, আরো অনেক সিম্বল আছে, কাস্টম সিম্বল, ওগুলো খুঁজে খুঁজে দিব। ব্রাশ আছে অনেকগুলো এখানে, কিছু ডিফল্ট আছে, আরো অনেকগুলো আছে ব্রাশ, সেগুলো আপনারা নিয়ে আসবেন।
একটু ছোট করে নিলাম। আমি চাইলে এখানে সেট করতে পারি অথবা এখানে দিতে পারি, যে কোনো একটা। আপনি যদি মনে হয় যেগুলো বড় করব, বড় করে নিতে পারবেন, ছোট করে রাখবো, ছোট করে রাখতে পারবেন। আমার পার্সোনালি এটা ভালো লাগে দেখতে, যে এখানে ছোটগুলো থাকলে আমি জানি কোনটা কি আইকন। কিন্তু আপনার যদি মনে হয় যে না, আমি আইকনের প্রবলেম হচ্ছে আপনার, দেন আপনি বড় করেই রাখেন। কারণ শুরুতে আমি যখন কাজ করতাম তখন আমি বড় করেই রাখতাম, কারণ আমার বুঝতে প্রবলেম হতো যে কোনটা কোন আইকন, মনে থাকতো না। এখন কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে যে কোনটা কোন আইকন। ঠিক আছে? তো আপনারা চাইলে এটাও করতে পারেন। অথবা এই যে প্রথমেরটা যেমন কালার, কালার গাইড, সচেস, গ্রেডিয়েন্ট, স্ট্রোক, ট্রান্সপারেন্সি, আর্টবোর্ড, লেয়ার, পাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম, ব্রাশেস, সিম্বল। ঠিক আছে? প্রপার্টিজ, ইমেজ ট্রেস, তারপর হচ্ছে ক্যারেক্টার, প্যারাগ্রাফ, ওপেন টেক্সট। ঠিক আছে? আপনাদের যদি মনে হয় যে এভাবে রাখবো, এভাবেও রাখতে পারেন আইকন এগুলোই। ঠিক আছে? আইকন মনে রাখতে পারলে খুবই ভালো। তাহলে এভাবে সাজায় রাখবেন। যদি মনে হয় যে না, আইকন মনে থাকতেছে না, তাহলে ছোট ছোট করে, এতগুলো অপশন না দিয়ে কয়েকটা কয়েকটা করে দিয়ে 2-3 পার্ট করে আপনি বড় করে রাখলেন, একটা পার্টকে ছোট করে রাখলেন, একটা বড় করে রাখলেন। ওকে? আরো অনেকগুলো নিয়ে এসে যায় এখান থেকে, আরো অনেক অপশন আছে, প্যাটার্ন অপশন আছে। মোটামুটি আমরা অনেকগুলো নিয়ে আসছি এখানে, কিন্তু খেয়াল করে দেখেন। আমরা দেখি একটু উপর থেকে কি কি নিয়ে আসছি। অ্যাকশন দরকার হয়, অ্যাকশন কিছু কাজের জন্য অ্যাকশন খুব দরকার হয়, যখন মোশন নিয়ে কাজ করি তখন। এখন লাগতেছে না, আমি আনতেছি না এখন। অ্যালাইন নিয়ে আসছি, অ্যাপিয়ারেন্স আনি না, অ্যাপিয়ারেন্সটা একটু নিয়ে এসে রাখি, এটা কাজে লাগে। ঠিক আছে? অ্যাপিয়ারেন্সটা আমি নিয়ে এসে রাখলাম, এটা এখানে দিয়ে রাখলাম। ঠিক আছে? একটা অ্যাপিয়ারেন্স, একটা হচ্ছে গ্রাফিক স্টাইল। তো অ্যাপিয়ারেন্সটা দিয়ে রাখলাম এখানে। অ্যালাইন নিয়ে আসছি, অ্যাপিয়ারেন্স নিয়ে আসছি, আর্টবোর্ড আছে, তারপর ব্রাশ নিয়ে আসছি, কালার, কালার গাইড, কালার থিমটা নিয়ে আসি নাই। চাইলে আপনি নিয়ে আসতে পারেন কালার থিমটা, না চাইলে নাই, অতটা দরকার হবে না। তারপর সিএসএস প্রপার্টিজ দরকার নাই আমাদের এখন। গ্রেডিয়েন্ট নিছি আমরা, গ্রাফিক স্টাইল নিছি, ইমেজ ট্রেস নিছি, ইনফো নি নাই, লেয়ার নিছি, লাইব্রেরি নি নাই। লাইব্রেরি নিতে পারেন কেউ চাইলে, আমার দরকার নাই এখন, নিচ্ছি না। তারপর ম্যাজিক অন নি নাই, নেভিগেটর নি নাই, পাথফাইন্ডার নিছি, প্যাটার্ন অপশন নি নাই, প্রপার্টিজ দিছি, স্ট্রোক নিছি, সচেস, সিম্বল, ট্রান্সফর্ম, ট্রান্সপারেন্সি, টাইপ, সবগুলোই নিছি আমরা মোটামুটি। আরো কেউ কিছু নিতে চাইলে নিতে পারেন, এখানে ব্রাশ লাইব্রেরি আছে, অনেক কিছু আছে, আরো বেশ কিছু অপশন আছে, আপনারা সেগুলো অ্যাড করে রাখতে পারেন এখানে। যদি কোনো জিনিস খুঁজে না পান, ডিরেক্ট উইন্ডোতে যাবেন, খুঁজবেন। যেগুলোর মধ্যে অ্যারো সাইন আছে সেগুলো অ্যারো সাইনের মধ্যে আছে, ওগুলো ওগুলো ভাবে খুঁজবেন। ঠিক আছে? গ্রাফিক স্টাইল, তারপর সচেস লাইব্রেরি, সিম্বল লাইব্রেরি, এভরিথিং, এভরিথিং ইজ উইন্ডো। এই উইন্ডোর মধ্যে সবকিছু পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে? মেনু বার থেকে প্রত্যেকটা মেনুই আমাদের কাজে লাগবে, প্রত্যেকটা মেনু থেকে আমাদের কিছু না কিছু কাজ আছেই। ফাইলেরও যেমন ফাইল সেভ করা, নতুন ফাইল নেওয়া, ঠিক আছে, ফাইল ক্লোজ, তারপর এক্সপোর্ট কিভাবে করব, একটা ফাইল কাজ করলাম, সেভ কিভাবে দিব, সেভ করার পর আমরা প্রিভিউ কিভাবে করব, ঠিক আছে, জেপিজি কিভাবে সেভ করব, পিএনজি কিভাবে সেভ করব, সবকিছু আপনারা ফাইল থেকে পাবেন। এডিটে আরো কিছু অপশন আছে আমাদের, কপি পেস্ট, লক, আনলক, কালার এডিট করা থেকে শুরু করে পুরো অ্যাডোবি ইলাস্ট্রেটরের সেটিংসটাই আমি চেঞ্জ করতে পারি এই এডিট অপশন থেকে। তারপরে অবজেক্ট থেকে অনেকগুলো অপশন আছে আমাদের, সেখানে সে হচ্ছে এক্সপ্যান্ড করব আমরা। তারপর আমাদের কিছু পাথ, অফসেট পাথ, ঠিক আছে, আমরা একটা অংশ যদি কেটে ভাগ করতে চাই তখন আমাদের এটা দরকার হবে, যদি আমরা ওয়ার্ক করতে চাই তখন দরকার হবে। ঠিক আছে? তারপর আছে টাইপ, টাইপ থেকে মূলত আমরা ফাউন্ড, ফাইন্ড, তারপর কেস চেঞ্জ করতে পারবো, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর। তারপর আপনাকে যদি স্পেল চেকিং ইউজ করতে চান সেটাও করতে পারবেন। সিলেক্ট, সিলেক্ট থেকে সিলেকশন কতটুকু করতেছেন, ঠিক আছে, ইনভার্স সিলেকশন, তারপর মানে প্রত্যেকটাই কাজে লাগবে, প্রত্যেকটা টুল বার থেকে। ইফেক্ট, এখানে হিউজ পরিমাণ ইফেক্ট আছে। ইফেক্ট গ্যালারির মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন যে এখানে বাকি ইফেক্ট গুলো যেগুলো দেয়া আছে, এখানে জাস্ট নাম লেখা আছে। আর ইফেক্ট গ্যালারি ক্লিক করলে আপনারা এগুলো প্রিভিউ দেখতে পাবেন, প্রত্যেকটারই
প্রিভিউ দেয়া আছে, আপনারা দেখতে পাবেন। এখানে আরো অনেক ইফেক্ট আছে, যেগুলো টুলস এর মধ্যে অনেকগুলো আছে। এখানে কিছু কিছু ইফেক্ট টুলস এর মধ্যে আছে। তারপর 3D একটা ড্রয়িং, আমরা 3D ড্রয়িং করব কিভাবে, ঠিক আছে, সেটা আছে। তারপর ভিউ ভিউ থেকে আপনারা এখানে কিছু অংশ, ধরেন যে একটা জিনিস খুঁজে পাচ্ছেন না বা হাইড হয়ে গেছে, তখন সেখান থেকে ভিউ থেকে আপনারা অ্যাড করে নিতে পারবেন বা শো করে নিতে পারবেন বা হাইড করতে পারবেন। ওকে, আর উইন্ডো তো দেখাইলাম। হেল্প, হেল্পে গিয়ে ইলাস্ট্রেটর হেল্প নিতে পারবেন, ইলাস্ট্রেটর টিউটোরিয়াল দেখতে পাবেন। এগুলো সব অনলাইন। যারা অ্যাডোবির প্রিমিয়াম প্যাকেজ ইউজ করেন তাদের জন্য এটা খুব হেল্পফুল। এখানে ইলাস্ট্রেটর সম্বন্ধে কিছু বলা আছে, কত ভার্সন, সবকিছু সবকিছু দেয়া আছে। এখান থেকে আপনারা এটাও দেখতে পাবেন। 24.2.3 হয়ে গেল। 24.2.3 64 বিট। কত সাল থেকে শুরু হয়েছে, বাকি কিছু লাইসেন্স কি একটু যার দরকার পড়ে নেবেন, আমারও তো দরকার নেই। ঠিক আছে, তো এইটাই হচ্ছে ইন্টারফেস। মোটামুটি এই দিয়ে আপনাদের কাজ হবে। এখানে কাজ করতে গিয়ে আরো দু চারটা প্রবলেম আছে। প্রবলেম গুলো যখন আসবে, যেমন এখানে একটা স্ন্যাপ টু পয়েন্ট আছে, স্ন্যাপ টু পিক্সেল, এটা অন থাকলে একটু প্রবলেম করে মাঝে মাঝে, এটা অফ করে রাখলে আবার প্রবলেম করে না। ঠিক আছে, এখানে কিছু অপশন আছে যেগুলো অন করা আছে, এখান থেকে অফ করে রাখতে পারবেন। কোন অপশন গুলো অন আছে, কোনগুলো অফ আছে। মাঝে মাঝে কিছু জিনিসে কিছু প্রবলেম হওয়ার জন্য, দেখবেন ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেছে কিংবা সেভ থাকতেছে না, তখন এই প্রবলেম গুলো একটু শো করলেই হয়ে যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের ইলাস্ট্রেটর ইন্টারফেস সম্বন্ধে বলা। আর বাকি যেগুলো কথাবার্তা আছে সেগুলো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে অল্প অল্প করে আমরা প্রত্যেকটা টুলস সম্বন্ধে দেখবো। একটা টুলস নিয়ে সেই টুলস গুলোর কাজগুলো দেখবো, কিভাবে কাজ করব, কোন টুলস নিয়ে কি করব, প্রত্যেকটাই আমরা দেখতে পাবো আস্তে আস্তে। সবাই সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এখন। নাই? স্যার কোনো কি হোমওয়ার্ক